25 তারিখে, তার মানে 25 তারিখের আগে আমরা একটা ক্লাস পাচ্ছি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওই 25 তারিখের ক্লাসে যে ক্লাসটাই পাবো, সেই ক্লাসে কারোর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই সব প্রশ্নগুলো নিয়ে আমরা ওই ক্লাসে আলাপ করে নিব, ঠিক আছে, সে ঈদের পরে এসে। আর এখন আমাদের আমাদের সামনে তোমাদের যেমন একটু আগে ফারিহা প্রশ্ন করছিল যে আসলে আমরা আর কতদূর যাব। আসলে যাওয়ার পথের অভাব নাই। আমি যদি এটা 1 বছরও পড়াই তারপরেও আমার মনে হয় যে এটা আরো কিছু জিনিস বাকি থেকে যাবে। তা আমাদের এটা শেষ করতে হবে, কারণ এর সাথে সাথে কিছু প্র্যাকটিক্যাল সেশন আছে, সেই সেশনগুলো আমরা মানে অ্যাড্রেস করতে হবে। সেগুলো ঈদের পরে চিন্তা ভাবনা করছি, বা অনেক সময় এমনও হতে পারে যে পরীক্ষার পর পর এই কাজগুলো করে তারপরে আমরা হয়তো ওই সাথেই আমরা পরীক্ষাটাও নিয়ে নিলাম, এরকমও হতে পারে। এটা নির্ভর করছে, সাইফুল ইসলাম স্যার তো হজে গেছেন, উনি ফিরে আসার পরে আমরা এটা সিদ্ধান্ত নিব, উনি এবং আমি, ঠিক আছে? স্যার উনি ক্লাসে বলছিলেন পরীক্ষার পর নেবেন। হ্যাঁ, পরীক্ষার পরে এটাই আমাদের চিন্তা ভাবনা আছে, কিন্তু আমরা এখনো ঐক্যমতে মানে পরস্পর মিটিং করি নাই। মিটিং করে এটা সিদ্ধান্ত নিতে হয় তো, কারণ একক সিদ্ধান্ত নেওয়া যায় না। তাহলে আমরা ও আসুক, আসলে ঘুরে আসলে আমরা বসে সিদ্ধান্ত, তবে এটাই বোধহয় ভালো হবে যে যেহেতু জিনিসগুলো খুব টেকনিক্যাল, আমরা যদি পরীক্ষার পরে দুটো ক্লাস করে, আলাদা ক্লাস করে, তারপরে যদি আমার তার পরের সপ্তাহে বা অত তার 2-1 দিন পরে যদি আমরা পরীক্ষা নিই, তাহলে আমাদের মনে থাকবে আর কি, পরীক্ষায় রেজাল্টটা খারাপ হবে না। তো সেই অর্থে, সেই রকম অর্থে আমিও এরকম চিন্তা ভাবনা করছি আর কি, যে এটা যদি হয় খারাপ হবে না। কিন্তু তার আগে আমরা আমি চেয়েছিলাম যে আসলে ঈদের আগেই আমার কোর্সটা কমপ্লিট করে দিতে। যেহেতু আমরা 1 দিন সময় পাচ্ছি পরীক্ষার আগে, মিড পরীক্ষার আগে, ওই দিন আমরা কোর্সটা শেষ করে দেবো। আমি আর আজকে যেটা বলছি, আমরা ক্লাউড কম্পিউটিং এবং আরেকটা চ্যাপ্টার আমরা পড়বো নেটওয়ার্ক সিকিউরিটি। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আরো অনেক চ্যাপ্টার আমরা বাদ দিয়ে রেখে গেলাম, যে জিনিসগুলো আমি অ্যাড্রেস করতে পারি না, টাইপস অফ নেটওয়ার্ক, তারপর তোমার ইথারনেট, এরপরে তোমার সিগন্যাল টেকনিক্স, অনেক জিনিস আমরা নেটওয়ার্কের বাদ পড়ে গেল আর কি। আমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে আমরা যদি পুরো কোর্স পেতাম 6 মাসের, তাহলে সেভাবে আমরা করতে পারতাম। যাই হোক, এটা নিয়ে আক্ষেপ করার কিছু নেই, যেহেতু সিস্টেমের কারণে আমাদের সেশনগুলোকে ছোট করে দেওয়া হয়েছে। যতটুকু আমরা পেলাম এর ভেতরেই নাকি তোমরা হাঁপিয়ে উঠেছো যে এটা আর বেশি নেওয়া যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, সেটা আমরা এর মধ্যেই আমরা পরীক্ষা নিয়ে ফেলবো, তোমরা তোমাদের মতো প্রিপারেশন রাখো, এই আর কি। আর ডকুমেন্টস বোধহয় আমরা আজকে যেটা আমরা পড়ি, এটাও কিন্তু একটু আগে আমি আপ করে দিয়েছি নেটওয়ার্কে, তোমরা ইতিমধ্যে হয়তো বা কেউ কেউ পেয়েও গেছো। তাহলে আজকে আমরা আলোচনা শুরু করছি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড শব্দটা যদি আমরা বলি, ক্লাউড কম্পিউটিংটা সরাসরি আসলে তারবিহীন একটা সেপারেট নেটওয়ার্ক বা ইন্টারনেট অফ মানে নেটওয়ার্কিংকেই আমরা মিন করি। অর্থাৎ ক্লাউড মানে হচ্ছে যে আমরা সবসময় এই যে ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এটা আমাদের থেকে অনেক দূরে অবস্থান করছে। ক্লাউড আকাশে থাকে এবং সেখানে মানে মেঘের ভেতরে আমাদের একটা নেটওয়ার্ক হবে, যে নেটওয়ার্কের সাথে আমরা সংযুক্ত থাকবো পৃথিবীর সবাই। তাহলে এরকম একটা নেটওয়ার্কে আমরা অনেক সময় এটাকে ইন্টারনেটও বলে থাকি, আর ক্লাউড কম্পিউটিং নেটওয়ার্কের একটা পার্ট হিসাবেই পড়ানো হয়, ঠিক আছে? তাহলে সেই ক্লাউড কি, এসো আমরা একটু দেখে নিই। যদি আমরা এখন আক্ষরিক অর্থে যদি আমরা এটাকে যদি একেবারে এটিমোলজিক্যাল মিনিং যদি করতে চাই, তাহলে আমরা বলবো দ্য টার্ম ক্লাউড। আমরা যদি প্রথমে ক্লাউড কি সেটা যদি বলতে চাই, তাহলে আমরা বলবো এটা ক্লাউড বলতে আমরা অন্য কোনো কিছুই বুঝি না। ক্লাউড বলতে আমরা কোনো নেটওয়ার্ক অথবা ইন্টারনেটকেই বুঝি। তা নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য তো তোমরা বুঝো, যে যখন আমরা কম্পিউটারগুলোর মধ্যে যখন ইন্টার কানেক্টিভিটি যখন আমরা এনশিওর করি, তখন সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর নেটওয়ার্কের সাথে যখন কানেক্টিভিটি এনশিওর করি, তখন সেটা হচ্ছে ইন্টারনেট, তাই তো? কিন্তু শর্ত হচ্ছে একটা, শর্ত হচ্ছে কি, এইটা একটা রিমোট লোকেশনে থাকবে। রিমোট লোকেশনে থাকবে অর্থাৎ আমি যেখানে বসা আছি সেই জায়গাটায় নেটওয়ার্কটা থাকবে না। আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি দূর থেকে একজন ইউজার হিসাবে আমি ওই নেটওয়ার্কের ভেতরে অ্যাক্সেস করব। ক্লাউডের বৈশিষ্ট্যই হচ্ছে এটা। ক্লাউড মানে হচ্ছে, আমরা যদি মনে করো যে একটা নেটওয়ার্ক আছে খুলনায় বা একটা চিটাগং, এখানে নেটওয়ার্ক, আমি ঢাকায় বসে এটাকে অ্যাক্সেস করতে পারবো। যেমন আমরা এখন ক্লাউডেই আছি, তাই না? আমরা যে গুগল ক্লাসরুমে আছি, মানে কোথায় আছি? এই গুগল ক্লাসরুম কি আমাদের ডিপার্টমেন্টে? না, এটা গুগল সার্ভারে আছে।
তাহলে গুগল সার্ভার কোথায় আছে? সে কোথাও পৃথিবীর কোথাও একটা আছে, কিন্তু আমি এখান থেকে সেখানে ঢুকে ওখানে কাজ করতে পারছি। তার মানে এই গুগল ক্লাসরুম বা সাইবার ক্লাসরুম কিন্তু একটা ক্লাউড কম্পিউটিং এর এক্সাম্পল। তার মানে এখানে দুটো জিনিস বলছি, একটা হচ্ছে আইদার ইট ইজ এ ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক or it is a network of networks, but it locate in a distant place and the users in this network has the remote access to the network. এই অর্থেই আমরা তাকে বলছি আমরা ক্লাউড। তাহলে ক্লাউড কম্পিউটিং বলতে আমরা কি বুঝছি? আমরা ক্লাউড কম্পিউটিং বলতে চাইলে ওই একই কথা, যে আমরা যে ক্লাউড কম্পিউটিং এ আমরা আমাদের যে আমাদের কম্পিউটারের বা আমাদের নেটওয়ার্কের যে হার্ডওয়্যার, সফটওয়্যার বা অন্যান্য যে ডেটা রিসোর্স আছে, সেই ডেটা রিসোর্স থেকে যদি আমরা দূর থেকে যদি আমরা অ্যাক্সেস করতে পারি, ম্যানিপুলেট করতে পারি, কনফিগার করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের ক্লাউড কম্পিউটিং। তার মানে ক্লাউড কম্পিউটিং বলতে আমরা বুঝি যে লোকাল কোনো কম্পিউটার না, দূরবর্তী কোনো নেটওয়ার্কের যত রিসোর্স আছে সেই রিসোর্সগুলোকে দূরবর্তী লোকেশন থেকে, রিমোট লোকেশন থেকে অ্যাক্সেস করা, সেই ডেটা, সেখান থেকে ডেটা তার সমস্ত হার্ডওয়্যার অথবা সফটওয়্যার অথবা তার অন্যান্য যেসব ডিজিটাল রিসোর্স আছে সেগুলোকে আমরা ব্যবহার যদি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাহলে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ঠিক আছে? এখন ওই রিসোর্স বলতে আমরা কি বোঝাতে চেয়েছি? আমরা এখানে একটা লিস্ট দিয়েছি। আমরা বলছি এই রিসোর্স বলতে কোনো ফাইল হতে পারে, কোনো ইমেজ হতে পারে, ডকুমেন্ট হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, অ্যান্ড অন্যান্য আরো অনেক কিছু। ঠিক আছে? এবং এর মূল বৈশিষ্ট্যটা হচ্ছে, দেখো এখানে তিনটা জায়গায়, ইট রেফার্স অনলাইন ডেটা স্টোরেজ, তার মানে যে ডেটা থাকবে সেই ডেটাটা অনলাইনে থাকবে, তার মানে রিমোট লোকেশন, রিমোট নেটওয়ার্কে থাকবে। কম্পিউটারের যদি আমি ব্যবহার করি, সেই কম্পিউটারের রিসোর্স যদি ব্যবহার করি, কম্পিউটার রিসোর্স বলতে বেসিক্যালি আমরা ওই কম্পিউটার বা ওই নেটওয়ার্কে অবস্থানরত যে সকল হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে সেগুলোকে আমরা বুঝি, এবং বলছি আমরা সেই বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন। ইনফ্রাস্ট্রাকচারের যদি আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে আমরা এভাবে বলবো, যেমন আমরা যখন গুগলে যখন আমরা সাইন ইন করেছি, তখন কিন্তু আমরা 15 জিবির একটা স্টোরেজ পাই না সবাই? তোমাদের যাদের গুগলে আইডি আছে তাও সবার কিন্তু 15 ক্লাউডে তোমাদের 15 জিবির একটা স্টোরেজ আছে। সেখানে তুমি ইচ্ছা করলে তুমি গুগল ড্রাইভ নাম যেটা, সেই ড্রাইভের ভেতরে কিন্তু তুমি তোমার ডেটা, তোমার পার্সোনাল সব ইনফরমেশন সেখানে স্টোর করে রাখতে পারো। ইভেন আমরা যে আজকের ক্লাসরুম ইউজ করছি, এই ক্লাসরুমের যে ডেটাগুলো আমি দিয়েছি এটাও কিন্তু গুগল স্টোরেজে স্টোর করা আছে। তার মানে সেখানে একটা কম্পিউটার আছে যেখানে একটা স্টোরেজ মিডিয়া আছে, যে মিডিয়ার 15 জিবি জায়গা আমাদের নামে বরাদ্দ করা আছে, সেই স্পেসটা আমরা ব্যবহার করছি, তাই না? তার মানে মনে হচ্ছে যেন আমার কম্পিউটারেই আমি কাজ করছি, কিন্তু আসলে কিন্তু আমার কম্পিউটারে আমি কাজ করছি না, আমি গুগলের ওই কম্পিউটারে কাজ করছি, তাই না? এখন যে আমরা যে ক্লাস করছি গুগলের কম্পিউটারে কাজ করছি না? তার মানে এটাও হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার, আমরা বলবো যে কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার। অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লিকেশন, আমরা যে সফটওয়্যার ইউজ করছি এখানে, গুগল মিট, আমরা যে ক্লাসরুমে ঢুকলাম, এই মিটতেও একটা সফটওয়্যার। তাহলে এই সফটওয়্যারটা আমরা কোথায়, এটা কি আমাদের কম্পিউটারের জিনিস? না, এটা গুগলের রিসোর্স, এটা একটা অ্যাপ্লিকেশন, এটা একটা সফটওয়্যার। তার মানে কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডেটা সবগুলো যখন একটা কম্পিউটারের রিমোট লোকেশন থেকে একজন ইউজার অ্যাক্সেস করে সেগুলোকে ম্যানিপুলেট করতে পারবে, কনফিগার করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, ইউজ করতে পারবে, তখন সেই ইউজেবিলিটির যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। বোঝা গেল? যদি ক্লাউড কম্পিউটিং এর যদি আমরা ফিচারগুলো নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে আমরা এখানে বেশ কয়েকটা জিনিস পয়েন্ট আকারে আমরা এখানে তুলে দিয়েছি, এর ডিটেল তোমাদের ডকুমেন্টের ভিতরে আছে। আমরা বলছি যে প্রথমটাকে বলছি আমরা অ্যাজিলিটি। অ্যাজিলিটির যদি ডিকশনারি মিনিং দেখো, তাহলে এটাকে বলে আমরা সবসময় ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং, ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট। ডিস্ট্রিবিউটেড কথাটা কেন বলছি? তুমি আছো এক জায়গায়, আমি আছি আর এক জায়গায়, আমরা সবাই ভিন্ন ভিন্ন লোকেশনে আছি। তাহলে ভিন্ন ভিন্ন লোকেশন থেকেও আমরা একটা নেটওয়ার্কের এক জায়গায় বসে কাজ করতে পারছি। এই যে ভিন্ন ভিন্ন জায়গায় বসে একত্রিত ভাবে এক জায়গায় বসে কাজ করা, তোমাদের কি মনে হচ্ছে না আমরা 1006 নম্বর রুমেই বসে আছি? তার মানে এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে এসেও যে আমরা একটা জায়গায় আমরা অবস্থান করার মতন মনে হচ্ছে, এটাকে বলি আমরা ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট। ক্লাউড কম্পিউটিং এর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এই অ্যাজিলিটি। ঠিক আছে? তারপর আমরা বলছি যে হাই অ্যাভেলেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। যেহেতু একটা নেটওয়ার্ক ডেভেলপ করা হয়, একটা নেটওয়ার্ক যখন রিমোটে, সেখানে অনেক ইউজারকে সাপোর্ট দিতে হবে, অবভিয়াসলি একটা নেটওয়ার্কের সাথে শক্তিশালী কম্পিউটারগুলো, কম্পিউটিং ডিভাইসগুলো বসানো হয়।
হাই ডেফিনেশন স্টোরেজ মিডিয়া সেখানে কাজ করে, সেখানে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ প্রাইমারি স্টোরেজ থাকে, হিউজ অ্যামাউন্ট অফ সেকেন্ডারি স্টোরেজ থাকে, এবং সেই ডিভাইসগুলোকে আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। তার মানে লোকাল মেশিনে তোমার একটা কম্পিউটারে স্টোরেজ কম থাকতে পারে, কিন্তু তোমার নেটওয়ার্কে স্টোরেজ কম না। যেমন ধরো আমরা প্রায় সময় আমরা অ্যাড পাই, খেয়াল করে দেখবে যে গুগল থেকে বলে তুমি তো 15 জিবি তো তুমি নর্মালি ফ্রি পাচ্ছ। তুমি যদি তোমার যদি মনে হয় যে না এই স্পেসে তোমার এখন সংকলন হচ্ছে না, তোমার আরো বেশি জায়গা দরকার তোমার ডেটাগুলোকে স্টোর করবার জন্য, তাহলে তুমি কি করতে পারো, যে তার কাছ থেকে কিনতে পারো না, গুগলের কাছ থেকে আরো সাবস্ক্রাইব করতে পারি। কিন্তু আমরা 150 জিবি পর্যন্ত আমরা ডেটা সাবস্ক্রাইব করতে পারি, এবং তাও 300 টাকার বিনিময়ে 1 বছরে গুগলের কাছ থেকে। তার মানে কি, ডেটা স্টোরেজ সেখানে অ্যাভেলেবল আছে, তোমার যেটা দেওয়া হয়েছে তার অতিরিক্ত যদি তুমি চাও তাহলে সেটা অ্যাভেলেবল, তুমি সেটা গেইন করতে পারো। তাহলে এটাও ক্লাউড কম্পিউটিং আছে বলেই না, না হলে কি হবে, তোমার মেশিনে যদি হতো তাহলে তোমার একটা আলাদা হার্ড ডিস্ক কিনতে হতো, তোমার হার্ড ডিস্ক না কিনে তুমি সেটা তুমি ক্লাউডে এটাকে স্টোর করে রাখছো। ঠিক আছে। হাই স্কেলেবিলিটি, স্কেলেবিলিটি বলতে আমরা যে বুঝি যে অ্যাভেলেবিলিটি, বা আমরা বলছি যে প্যারালালিজম, এরকম অর্থে আমরা এটাকে বুঝি। অর্থাৎ একই সাথে অনেক ব্যক্তি একই কম্পিউটার রিসোর্সে কাজ করতে পারে। আমরা এখানে এই মুহূর্তে 43 জন আছি, আমরা যদি 82 জনই একসাথে ক্লাসে ঢুকতাম তাহলে কি গুগল আমাদের বের করে দিত? 100 জন যদি ঢুকতাম তাও কি সে বলতো যে আমার আর জায়গা নেই ক্লাসরুমে? আমরা কিন্তু 1006 যদি বলি যে 62 জনের বেশি আমার জায়গা নেই, তা আমরা বলতাম। কিন্তু গুগলে এই ধরনের জিনিস নাই। অর্থাৎ প্যারালালিজম, সবাই সমান্তরালভাবে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি এখানে কাজ করতে পারে। তারপরে আমরা বলছি মাল্টি শেয়ারিং, মাল্টিপল শেয়ারিং। নেটওয়ার্কে শেয়ার করা মানে নেটওয়ার্কে যে রিসোর্স আছে সেটাও শেয়ার করতে পারি, আবার তোমার কম্পিউটার যখন তুমি সেখানে লগ ইন করছো, তোমার কম্পিউটারের যে রিসোর্স আছে সেটাও তুমি অন্যের মধ্যে শেয়ার করতে পারো। তার মানে শেয়ারিং এনভায়রনমেন্টটা আমাদের একটা ব্যাপক এখানে হবে, অনেক বড় একটা শেয়ারিং এর এনভায়রনমেন্ট বা পরিবেশ আমরা এখানে পাচ্ছি। ডিভাইস অ্যান্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স, ডিভাইস অ্যান্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স, এই ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইস আলাদা আলাদা লোকেশনে থাকতে পারে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি অবস্থান করবে। এটাকে বলি আমরা প্যারালালিজম। প্যারালালিজম মানে হচ্ছে যে সবাই ইন্ডিপেন্ডেন্টলি, তোমার এখন দরকার হয়েছে ক্লাউডে ঢোকার, তুমি এখন ঢুকছো, আমরা এখন ক্লাস শেষ হয়ে যাবে, আমরা এখান থেকে বের হয়ে যাব, কিন্তু আমার ডিভাইস দিয়ে ভিন্ন লোকেশন থেকে আমি সেখানে লগ ইন করছি, কাজ করছি, লগ আউট করে বের হয়ে যাচ্ছি। ঠিক আছে। কিন্তু যদি আমাদের নিজস্ব এনভায়রনমেন্ট হতো তাহলে কি করতাম, মনে করো আমাদের কম্পিউটার ল্যাব যদি হতো, তাহলে আমরা বলতাম যে 9টা 5টার মধ্যে আমাদের কাজ সারতে হবে। যদি রাত 9টার সময় এসে লগ ইন করতে চাইতাম তাহলে কি আর সেখানে পারতাম? রাত 9টার সময় তো আমরা ক্লাস করতে পারতাম না। কিন্তু যখন কম্পিউটিং, যখন ক্লাউডে থাকবে, তখন 24 আওয়ার 7 ডেজ এটা অন থাকবে, যার যখন যেভাবে খুশি তখন সে সেখানে অ্যাক্সেস করতে পারে, ইউজ করতে পারে। ঠিক আছে। এটাকে বলছি আমরা ডিভাইস অ্যান্ড লোকেশন ইন্ডিপেন্ডেন্স। এরকম আরো অনেকগুলো আছে। আমরা বলছি ইনক্রিজ কম্পিউটিং পাওয়ার, হাই ডেফিনিশন কম্পিউটার গুলো সেখানে অবস্থান করে, সেগুলো তুমি ব্যবহার করতে পারো। স্টোরেজ ক্যাপাসিটি হাই, অনেক লার্জ ভলিউম অফ স্টোরেজ মিডিয়া তোমরা সেখানে করতে পারো। এটার মেনটেনেন্সের জন্য তোমার কোনো খরচ নাই। তো যারা নেটওয়ার্কটা যারা ম্যানেজ করে, যারা বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যারা, তারা এটাকে ম্যানেজ করবে, তুমি তোমার মতন শুধু কাজ করবে আর বের হয়ে যাবে। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো এই যে ছবি দিয়ে, যদি তুমি নিজে একটা নেটওয়ার্ক করো তোমার অফিসের মধ্যে, তাহলে তার পরিবেশটা, তার ছবিটা অনেকটা এরকম হবে। খেয়াল করেছো একটা মানুষ, দেখো এখানে এক জায়গায় সিপিইউ, এক জায়গায় মনিটর, অনেকগুলো ডিভাইস, অনেকগুলো তোমার কি বলা যায় সুইচ, তারপরে হাব, স্টোরেজ মিডিয়া, সব মিলিয়ে একটা কেমন একটা চিত্র দেখো। এর মাঝখানে যদি অসতর্কতা বসে কোনো একটা কেবলের টান লাগে, ছিঁড়ে হয়তো চলে গেল। কিন্তু যদি আমরা ক্লাউডে যাই তাহলে সব জিনিসগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে থাকবে। তার মানে এখানে সব জিনিস আলাদা আলাদা থাকবে, সেটার সার্ভিসগুলো আলাদা থাকবে, নেটওয়ার্ক আলাদা থাকবে, সার্ভারগুলো আলাদা অবস্থায় থাকবে, স্টোরেজ মিডিয়া আলাদা থাকবে, এবং প্রত্যেকটার সাথে একটা ওয়েল লিঙ্কড অ্যান্ড অর্গানাইজড অবস্থায় থাকবে। কারণ এটা তো দূরবর্তী অবস্থানে, তুমি ওখানে যেতেও হবে না, তুমি শুধু রিমোট থেকে দূর থেকে লগ ইন করবে। তার মানে এটা যদি ওয়ান্স ইট ইজ ডেভেলপড, দেন ইট ইজ ইন ফাইন অর্গানাইজেশন, ক্লাউডটা।
ঠিক আছে, সেই কথাটা আমরা এখানে বলছি। লো কস্ট, এটা নিয়ে অনেকে বেশি কথাবার্তা বলে, আমিও বলি, কিন্তু এটার পক্ষেই বলি। লো কস্ট কিভাবে তোমরা জানো? এতদিন তোমাদের আইটি সম্পর্কে তোমাদের যে ধারণা, সেই ধারণাটা তোমাদের নিশ্চয়ই আমার সাথে তোমরা একমত হবে। সেটা হচ্ছে যে একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার কস্টিং অবশ্যই হাই, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি আমরা লং টার্ম চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু সেই হিসাবে আমাদের কি খরচটা কিন্তু কম, তাই না? আমরা যদি এখন 72 জনে 72টা কম্পিউটার দিয়ে একটা নেটওয়ার্ক করতে যাই, তাহলে সেটার জন্য যে খরচ হবে, একটা নেটওয়ার্ক করা আছে সেখান থেকে শুধু মাত্র মনে করো যে নেটওয়ার্কের শুধু যদি আমরা ডেটা কিনি, তার মানে আমাদের কমিউনিকেশন ভায়া লিঙ্কটা যদি আমরা যদি এস্টাবলিশ করি, তাহলে তোমার কম্পিউটার থেকে তুমি নেটওয়ার্কটা এস্টাবলিশ করছো, তার মানে তুমি যেখানে আছো সেখান থেকে আমার নেটওয়ার্ক যে কোনো মিডিয়া ইউজ করতে হচ্ছে না, বা আমাদের কানেক্টিভিটি চ্যানেল ইউজ করতে হচ্ছে না, আমরা শুধু সেখানে লগ ইন করছি আর বের হয়ে যাচ্ছি। লাগছে অতিরিক্ত কি, কম্পিউটারের সাথে আমাদের ইন্টারনেট কানেকশনটা লাগছে, তাই না? তার মানে একটা ইন্টারনেট কানেক্টিভিটির যে কস্টিং, সেই কস্টিংটা কত তোমাদের নিশ্চয়ই জানা। বছরে তোমরা, মাসে তোমরা কত পে করো? সর্বোচ্চ 500 টাকা থেকে 1000 টাকা পে করো, বুঝতে পারছি? তার মানে মাসে 1000 টাকা পে করে তুমি পৃথিবীর সব রিসোর্সের নেটওয়ার্কে তুমি নিতে পারছো। এইটা যদি তুমি জেনারেট করতে হতো, তাহলে তোমার কত টাকা লাগতো? এবং কন্টিনিউয়াস যদি কাজটা করতে হতো, তাহলে তার মেনটেনেন্স আছে, একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, কিন্তু তোমার তো তা না। নেটওয়ার্কে যদি কোনো কম্পিউটার নষ্ট হয়, নেটওয়ার্কের লোকজন সারবে, তোমার তো কোনো সমস্যা নেই, তুমি তো সারা বছর পাবে। তুমি একটা হার্ড ড্রাইভ যদি কেনো, তাহলে সেটা 2 বছর পরে এটা ডিস্টার্ব দেওয়া শুরু করবে, বা 3 বছর 4 বছর পরে এটা চলে যাবে। তখন কিন্তু নেটওয়ার্কে যে স্টোরেজ আছে, সেই স্টোরেজটা তুমি যেদিন থেকে আইডি খুলেছো সেখান থেকে এই পর্যন্ত কখনো কি বলেছে আমার হার্ড ডিস্ক নষ্ট, এখন সার্ভিসটা অ্যাভেলেবল না, বলেছে কখনো? না, তা বলবে না। তার মানে হচ্ছে যে আমাদের এখানে যে মেইনটেনেন্সটা যেহেতু সেন্ট্রাল, সেই অর্থে আমরা যারা ক্লায়েন্ট হিসাবে যারা সেখান থেকে সেবাটা নেই, সেটা যদি তৈরি করে নিতে হতো, তাহলে অনেক বেশি খরচ লাগতো। সেই হিসাবে ক্লাউড কম্পিউটিং লেস কস্টে আমরা তার সার্ভিসগুলো পাচ্ছি। ঠিক আছে? শুধু তাই না, এখানে পরের সেন্টেন্সটা আরো বেশি ক্লিয়ার করবে কস্টিং এর ব্যাপারে। আমরা বলছি সার্ভিস ইন পে পার ইউজ মোড। পে পার ইউজ মোড, আমরা বলছি যে তুমি যখন সার্ভিসটা নিবে, তখন তুমি যে পেমেন্টটা দিবে, সেই পেমেন্টটাও হবে তোমার ইউজের উপরে নির্ভর। গুগল তোমাকে 15 GB দিয়ে রাখছে, 15 GB তুমি ব্যবহার করছো, তোমার যতক্ষণ না লাগে ততক্ষণ পর্যন্ত তুমি তো এডিশনাল স্টোরেজ নিচ্ছ না, তাই না? তোমার যে কি বলা যায়, তোমার যে মনে করো যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে, ঠিক আছে, ফোন মনে করো যে কন্ট্যাক্ট বুক যেটা আছে, সেটার যদি তোমার লার্জ বুক যদি না দরকার হয়, যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই যদি তুমি ব্যবহার করো, তাহলে তো তোমার অতিরিক্ত খরচ তোমাকে করতে হচ্ছে না। তার মানে তুমি যতটুকু খরচ করবে ততটুকুই তোমাকে পে করতে হবে। কিন্তু যদি কম্পিউটার কিনতে চাই, তুমি মনে করবা যে আমি এমন একটা কম্পিউটার চাই যে কম্পিউটারটা আমার এই কাজগুলো করতে পারবে, তুমি কি মার্কেটে গিয়ে সেরকম কনফিগারেশনের কম্পিউটার কিনতে পারবে? তোমাকে ওই কোর 5-7 এর মধ্যেই তোমাকে থাকতে হবে। তাহলে তার মানে তুমি ওইটার ইউজার হিসাবে তুমি ওর রিসোর্সটাকে পুরাপুরি ব্যবহার করতে পারছো না, কিন্তু তারপরও তোমাকে সেটা কিনতে হবে। কারণটা কি? কারণ এর বাইরে তো আর অন্য কোনো রিসোর্স নাই। সেই কারণে আমাদের ক্লাউডের সুবিধা হচ্ছে, ক্লাউডের সবচেয়ে সুবিধা কি, যে আমি যতটুকু আমার দরকার আমি ততটুকু নিব এবং ততটুকু আমি পেমেন্ট দিব। তার মানে হিসাবে কিন্তু কস্টিংটা আমাদের আরো বেশি কমে আসে। এরকম কিছু ফিচার্স বা ইম্পর্টেন্স বা সুযোগ সুবিধা আমরা তোমরা লিখতে পারো যে ক্লাউড কম্পিউটিং এর ফেভারে। ঠিক আছে? অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ যা আছে সেইগুলো, এগুলাকে আর আমরা যদি এর অ্যাপ্লিকেশন মানুষের কর্মক্ষেত্রের সব জায়গায়, আমরা কতগুলো ক্ষেত্র এখানে চিহ্নিত করেছি, আর্টে কিছু আছে, বিজনেস, ডাটা স্টোরেজ, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, ম্যানেজমেন্ট, সোশ্যাল, এই সবগুলোতেই কিন্তু ক্লাউডের অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে? এখন এই জিনিসগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করছি? আমরা যদি আমাদের সাবজেক্ট ধরে চিন্তা করি, তাহলে আমরা বলবো ডাটা স্টোরেজ, ব্যাকআপ, এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এই 3টা জায়গায় আমাদের লাইব্রেরি সেক্টরে আমাদের ক্লাউডের ব্যবহার আছে। বলতে পারলাম? এগুলোর বিস্তারিত বর্ণনা যদি আমরা যদি মনে করো যে ক্লাউড কম্পিউটিং বিজনেস অ্যাপ্লিকেশন কি কি হতে পারে, সেগুলো আমরা দিয়েছি, এগুলো আমাদের ওইভাবে বলার দরকার নাই। এখানে তুমি মনে করো যে ডাটা স্টোরেজ অ্যান্ড ব্যাকআপ, এখানে কিছু কিছু কোম্পানির নাম দেওয়া আছে।
খেয়াল করে দেখো, এর ভেতরে একটাকে তুমি নিশ্চয়ই চেনো, গুগল জি স্যুট, চেনো না? জি স্যার। এটা 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 কিন্তু এরা তোমার ডাটা স্টোরেজকে তোমাকে দিবে। এই যে মনে করো যে 15 GB দিচ্ছে, এটা কিন্তু গুগল জি স্যুট থেকেই আমরা পাচ্ছি। আমরা এই যে জি স্যার। এখানে যে আমরা এখন ব্যবহার করছি, এটা কিন্তু গুগল জি স্যুট থেকেই আমাদেরকে দেওয়া হয়েছে। গুগল ক্লাসরুম বা হচ্ছে মিট, এইসব তার আরো যেসব প্রোগ্রাম গুলো আছে, অর্থাৎ গুগলে অ্যাক্সেস করলেই ডান দিকের তোমার ডট ডট যে অ্যাপ্লিকেশন এরিয়াটা আছে, ওর ভিতরে যতগুলো আছে সবগুলোই কিন্তু ক্লাউড জি স্যুটের আন্ডারের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, কি কি আছে তুমি ওখানে ক্লিক করে দেখতে পারো। এই হচ্ছে কথা। মোজি কি মোজিলা ফায়ারফক্স থেকে দিতেছে? হ্যাঁ স্যার এই যে মোজি যে লেখা আছে এটা কি মোজিলা ফায়ারফক্স থেকে দিতেছে? হ্যাঁ, এই যে বক্স ডট, তোমরা এইসব জায়গাগুলো যে ঢুকবে, ঠিক আছে, এই box.com, মোজি, এর ভিতরে দেখবে এগুলোর মধ্যে কি কি, এরা অনেক ধরনের, এরা সবাই ক্লাউড কম্পিউটিং এ বিভিন্ন ধরনের সার্ভিস দেয়। কিন্তু এরা কি করে, এই কোম্পানিগুলো স্টোরেজ এবং ব্যাকআপ সার্ভিস দেয়। তোমার যদি অনেক ডাটা ব্যাকে স্টোরেজে রাখতে হয়, তোমার এই মুহূর্তে হার্ড ডিস্ক কিনতে পারছো না, তোমার 3 মাসের প্রজেক্ট, 3 মাসের জন্য তুমি কি করতে পারো, ওদের এটা ভাড়া নিতে পারো, নিয়ে তোমাকে হয়তো একটা সামান্য কিছু পেমেন্ট দিতে হবে, সেটা খুবই সামান্য, 100-150 টাকার মতো, মানে ডলারের হিসাব যদি করো তাহলে $5 বেশি না। এরকম জায়গায় তুমি হিসাব করো, তারপরে তুমি এটাকে, তোমার কাজ শেষ হয়ে গেল, তুমি তোমার ডাটা ব্যাকআপ নিয়ে ছেড়ে দিলে। আর তুমি যদি নিজের কম্পিউটারে করতে হয় তাহলে কি করতে হবে, একটা আলাদা হার্ড ড্রাইভ কিনতে হবে, কিন্তু হার্ড ড্রাইভ নিয়ে এসে কম্পিউটারে লাগাই তো আর বেচতে পারবো না। বলতে পারলাম, এরকম সুযোগ সুবিধা তারা তোমাদেরকে দেয় ডাটা ব্যাকআপের ক্ষেত্রে। যেমন তোমাদের এই যে বিভিন্ন ধরনের ফোন কোম্পানি, মনে করো যে তোমাদের এই যে অ্যাপেল, বা তুমি মনে করো যে এই যে আইফোন বা বিভিন্ন ধরনের ফোন কোম্পানি, তাদের কিন্তু প্রত্যেকের নিজস্ব ক্লাউড আছে। খেয়াল করে দেখবে, তোমরা যারা ব্যবহার করো, অনেকেই ব্যবহার করো তোমরা, জি স্যার। সেখানে কিন্তু এইরকম স্টোরেজ দেওয়া আছে। তুমি ওই কোম্পানির স্টোরেজে তুমি যখন প্রোডাক্টটা যখন কিনছো, তখন তুমি তোমার আইডি টাইডি দিয়ে সেখানে কিন্তু ওইটা কিন্তু অটোমেটিক্যালি তুমি তোমার ফোন স্টোরেজের জায়গা না হলেও ওখানে গিয়ে ডাটা ব্যাকআপ রাখতে পারো। ঠিক আছে, এরকম কিছু। অনুরূপভাবে ক্লাউড কম্পিউটিং ম্যানেজমেন্টের কিছু অ্যাপ্লিকেশন আছে, এগুলো আমি শুধু বলে যাচ্ছি, ঠিক আছে। এগুলো এই সব জায়গাগুলো, যেহেতু তোমার ডকুমেন্ট আমি দিচ্ছি, এই সব ডকুমেন্টগুলো তোমার যদি ইচ্ছে হয় যে তারা কি কি ধরনের ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এরা কি কি সার্ভিস দিচ্ছে, তুমি এদের নাম ইন্টারনেটে ঢুকবে আর এদের দেখবে যে কি কি সার্ভিস তুমি পাচ্ছ। আমি শুধু তোমাদের রেফারেন্সটুকু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এডুকেশনের ক্ষেত্রে তো আমাদের গুগল অ্যাপস ফর এডুকেশন, এর তো কোনো তুলনাই নাই, তোমরা বুঝতেই পারছো। তারপরে যে ক্রোম ফর এডুকেশন, এগুলো অনেক ধরনের। তারপরে পৃথিবীর সবচেয়ে বড় এডুকেশনাল ফোরাম এখন AWS। তোমরা এটা যদি ভবিষ্যতে এটা যদি জানার সুযোগ হয়, আমরা মাস্টার্সে গিয়ে সম্পর্কে কিছু কথাবার্তা বলবো AWS সম্পর্কে। এটাও এক ধরনের ক্লাউড, অ্যামাজন থেকে, অর্থাৎ অ্যামাজন ওয়েব সার্ভিসেস। এরা বড় ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্মের ভেতরে এডুকেশন অ্যান্ড কালচারের যত জিনিস আছে তার সব ধরনের সার্ভিস তারা সেখান থেকে প্রোভাইড করে। তোমরা একটু ঢুকে দেখতে পারো ওর ভেতরে, ঠিক আছে। এভাবে সোশ্যাল মিডিয়া তো বুঝতেই পারছো, সোশ্যাল মিডিয়ার ভেতরে কি কি থাকছে। সোশ্যাল মিডিয়া এগুলো তোমাদের সব চেনা, আমার চাইতে তোমরা ভালো বুঝো। এগুলো আমি ব্যবহার করি না, ফেসবুক আমার নাই, তোমরা দেখেছো, মানে এগুলো আমি ব্যবহার করি না। এক জায়গায় আছি, লিঙ্কডইনের মধ্যে একটা আইডি আছে, তাও আমি সচরাচর এটাকে ইউজ করি না। তাহলে এই হচ্ছে সোশ্যাল অ্যাপ্লিকেশন গেল। আমাদের যেখানে কাজ, এর আগের গুলো জাস্ট বলার জন্য বলা, মূল যে জায়গায় কনসেন্ট্রেশন আমাদের আসতে হবে সেটা হচ্ছে এখানে ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার। ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচারের ভেতরে যদি আমরা দেখতে পাই, এটাকেই বলছি আমরা ক্লাউড কম্পিউটিং এর আর্কিটেকচার। এর ক্লাউডের দুটো জিনিস থাকে, একটাকে বলছি আমরা ফ্রন্ট এন্ড, একটাকে বলছি আমরা ব্যাক এন্ড। একজন ইউজার যেখানে থাকবে সেটাকে বলছি আমরা ফ্রন্ট এন্ড, এবং ওই অংশটাকে বলছি আমরা ক্লায়েন্ট ইনফ্রাস্ট্রাকচার। আমরা বলছি যে ক্লায়েন্ট মানে হচ্ছে যে যারা আমাদের বেনিফিশিয়ারি গ্রুপ, ইউজার্স লেভেল, তার মানে ইউজারের ইনফ্রাস্ট্রাকচার একটা থাকে যেটাকে বলছি ফ্রন্ট এন্ড, এবং ওইটা সংযুক্ত থাকে ইন্টারনেটের সাথে। আর আমাদের একটা ব্যাক এন্ড থাকে বা বেস নেটওয়ার্ক, যেটাকে আমরা অ্যাকচুয়াল ক্লাউড বলি, বা নেটওয়ার্কে যেটা অবস্থান করে, সেই জায়গায় কিছু কম্পোনেন্ট থাকে। সেই কম্পোনেন্টগুলো কি, তার মানে এটা যদি আমি হই, তাহলে আমি ইন্টারনেটের সংযোগ নিচ্ছি, নিয়ে আমরা এই বেজের মধ্যে ঢুকছি। সেখানে গিয়ে কি কি পাবো, আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন পাবো, বিভিন্ন ধরনের সার্ভিস পাবো, রান টাইম ক্লাউড পাবো, স্টোরেজ পাবো, আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকবে। এবং এই যে 5টা কম্পোনেন্ট এখানে আছে, এই 5টা কম্পোনেন্ট নিয়ন্ত্রণ করছে হচ্ছে এর নিজস্ব ম্যানেজমেন্ট। তার মানে দিস ইজ দ্য
নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে যখন ঢুকি তখন সেখানে কিছু সিকিউরিটির প্রশ্ন থাকে, সেই সিকিউরিটি বিষয়গুলো মেইনটেইন কিছু বুঝি, সেখানে আমরা এই জিনিসগুলো আমরা এখানে পাচ্ছি। বাদিকে আমরা তার লিস্ট পাচ্ছি। দেখো অ্যাপ্লিকেশন মানে বিভিন্ন ধরনের সফটওয়্যার। সার্ভিসের কথা আমরা এখানে বলছি, কি কি সার্ভিস আমরা এখান থেকে পাই। আমরা 3 ধরনের বেসিক সার্ভিস পাই ক্লাউড থেকে। একটাকে বলছি সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আমরা বলছি সাস। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস আমরা এটাকে বলছি পাস। আর একটাকে বলছি আমরা আয়াস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এই 3টা জিনিস কি, পরবর্তী স্লাইডে আমরা সেই জিনিসগুলো আমরা দেখতে পারবো। রান টাইম ক্লাউড বলতে আমরা কি বুঝি? সাধারণত আমরা যখন ডেভেলপার হিসাবে কাজ করি, ডেভেলপার মানে হচ্ছে যে কনস্ট্রাকশন না, মানে বিল্ডিং কনস্ট্রাকশন না, আমরা বলি কম্পিউটিং কনস্ট্রাকশন, সফটওয়্যার কনস্ট্রাকশন, ঠিক আছে, অ্যাপ্লিকেশন কনস্ট্রাকশন। অর্থাৎ আমরা যারা প্রোগ্রামার হিসাবে কাজ করি, তারা যখন প্রোগ্রামিং এর বিভিন্ন কোড লিখি, মনে করো তোমার কম্পিউটারে তুমি সি এর একটা কোড লিখছো, কিন্তু সি বা পিএইচপির যে কোডটা তুমি লিখো, সেই কোডটা তোমার এখন ওটা রান করার মতন সফটওয়্যার তোমার কম্পিউটারে নাই। তাহলে এটা কি করতে হবে? আমাদের ক্লাউডের ভেতরে যদি আমরা ঢুকি, এই ক্লাউডের ভেতরে ঢুকে আমরা কি করতে পারি? আমরা ওই কোডগুলোকে সেখানে দিলে কোডটাকে সেখানে রান করাতে পারি। এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, অনেক ধরনের ওয়েব প্ল্যাটফর্ম আছে। যেমন আমি তোমাদের বলতে পারি, একটা জায়গা আছে tutorials.com আছে, তোমরা জানো কিনা যে আমি জানি না। tutorials.com এ তুমি যদি যাও, সেখানে তুমি শুধু বলবে যে আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, সেটা ক্লিক করে দিয়ে ওই কোডগুলো সেখানে দিয়ে তুমি এটাকে রান করবে। ওই সার্ভারে গিয়ে, অর্থাৎ তাদের সার্ভারে কোডগুলোকে রান করে তার যে আউটপুট সেটা তোমাকে দিবে, সেটা তোমাকে সে প্রোভাইড করবে। তার মানে এই সফটওয়্যার টেস্টিং বা ডেভেলপমেন্টের একটা টোটাল যে এনভায়রনমেন্ট, এটাকে বলি আমরা রান টাইম ক্লাউড। কথাটা বোঝা যায় নাকি? দেখতে পারলে আর একটু ভালো হতো, তাই না? এখন না দেখার সময় নেই, আমরা ওই প্র্যাকটিক্যাল ক্লাসে আমার যদি একটু মনে করাই দাও, তাহলে আমি তোমাকে ওই দিন দেখাই দিতে পারবো। তারপরে বলছি আমরা স্টোরেজ, এই নিয়ে তো কথাবার্তা আমরা বললামই। স্টোরেজ কোনগুলো? যে আমি আমার রিমোট নেটওয়ার্কে বা ক্লাউডে গিয়ে আমি একটা সার্টেন স্টোরেজ বা আমি সেটা হায়ার করতে পারি বা ফ্রি পেতে পারি, যেভাবেই হোক না কেন আমরা আমাদের ডেটাগুলোকে ক্লাউডে স্টোর করতে পারি। ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি? ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার রিসোর্স। কম্পিউটারের হার্ডওয়্যারের সমস্ত ইকুইপমেন্টগুলো নেটওয়ার্কে থেকেই আমরা এটাকে ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? তোমরা এটা নেটওয়ার্কে এনভায়রনমেন্টে আমরা মনে করো যে আমরা একটা সার্ভারের সাথে লগ ইন করলাম, তাহলে সেই সার্ভারে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো যখন আমি প্রসেস করতে পারছি, সেখানে আমি রাখতে পারছি, তার মানে আলটিমেটলি আমরা ওই সার্ভারটা এখানে বসে ইউজ করছি না। তাহলে এরকম জিনিসগুলোকে বলছি আমরা হার্ডওয়্যার ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। তারপরে ম্যানেজমেন্ট সিকিউরিটি তো বললাম, টোটাল জিনিসটা, অর্থাৎ এখানে যারা ইউজার লগ ইন করবে, এখানে যে রিসোর্স আছে সেই রিসোর্সগুলো তাদের মধ্যে বন্টন করা, এবং সেখানে যেন কোনো অ্যানোমালিস না দেখা যায়, সেই কারণে যথেষ্ট পরিমাণে সিকিউরিটি মেজারমেন্ট নেওয়া, এই সবগুলো জিনিস মিলেই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার। তার মানে আমাদের যদি প্রশ্ন আসে এরকম যে এক্সপ্লেইন দ্য আর্কিটেকচার অফ ক্লাউড কম্পিউটিং, তাহলে আমাদের এই ডায়াগ্রামটা এঁকে এই কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে কিছু কিছু কথা বলতে হবে। প্রশ্ন বোঝা যায়? স্যার আরেকবার যদি বলতেন। আমরা বলছি যদি প্রশ্ন আসে যে এক্সপ্লেইন দ্য আর্কিটেকচার অফ ক্লাউড কম্পিউটিং, তাহলে আমাদেরকে এই প্রশ্ন, এটা যদি প্রশ্ন হয় তাহলে আমাদের উত্তরে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এই ডায়াগ্রামটা এঁকে এখানে যে বাঁদিকে যে কম্পোনেন্টগুলো, এই বাঁদিকের এই কম্পোনেন্টগুলো কিন্তু এখানে সব বলা আছে। তাহলে এই কম্পোনেন্টগুলো সম্পর্কে কিছু কিছু কথা আমাদের বলতে হবে। কি কথা বলতে হবে? এর সবগুলোই তোমাদের ওয়ার্ড ডকুমেন্টে দেওয়া আছে। আমি যেটা দিয়েছি আজকে, ওইটা তো ওটার মধ্যে তোমরা সবই পেয়ে যাবে, এক একটা ছোট ছোট প্যারাগ্রাফ আকারে। বলতে পারলাম? এটা হচ্ছে এখান থেকে যদি প্রশ্ন হয়। তারপরের দিকে আমরা আসো, টাইপস অফ ক্লাউড। কত ধরনের ক্লাউড হয়? ক্লাউড কম্পিউটিংকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি, কোনো কোনো বইয়ের ভেতরে বলা হয়েছে 4 ভাগে। আমরা 4টাকেই নিয়েছি। তার মানে তার একটাকে বলছি আমরা, যারা 3টা বলে তারা বলে হচ্ছে পাবলিক, প্রাইভেট এবং হাইব্রিড। ঠিক আছে, পাবলিক, প্রাইভেট এবং হাইব্রিড। যারা 4টা বলে তারা কমিউনিটি ক্লাউডকে এখানে অ্যাড করেছে।
ঠিক আছে। কিন্তু যদি আমি একেবারে টাইপ বা তাদের নেচার অনুযায়ী যদি আমি ভাগ করি তাহলে 3 ধরনেরই হয়। তার মানে মূল ধরন হচ্ছে 2 রকম, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক, আর হাইব্রিড হচ্ছে পাবলিক প্রাইভেট মিলে। আর কমিউনিটি হচ্ছে এইরকম, কমিউনিটি ক্লাউড কিন্তু অনেকটা হাইব্রিড কম্পিউটারের মতো, অর্থাৎ এটা আইদার এটা পাবলিক হবে অথবা প্রাইভেট অথবা প্রাইভেট পাবলিক মিলে হবে, কিন্তু কাদের জন্য হবে? বিশেষ একটা কমিউনিটির জন্য সেটা ডেডিকেটেড থাকবে, সেই কারণে তারা আলাদা একটা ক্যাটাগরি করেছে। যেমন মনে করো যে আমরা আমাদের ক্লাসে যারা আছি 70 জন মিলে যদি আমরা একটা ক্লাউডে থাকি, তাহলে আমরা বলবো যে আমরা এখানে যা আছে সব আমরা আমাদের মতন শেয়ার করব, অন্য কাউকে এখানে অ্যাক্সেস করতে দিব না। তাহলে কি হলো? এই নেটওয়ার্কের সেবাটা শুধু আমাদের মধ্যেই ইন্টারনেটের মতন, অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্কের মতো কাজ করলো, নাকি? বুঝতে পারছো তো? তখন সেটাকে আমরা, সেটা কিন্তু একটা প্রাইভেট নেটওয়ার্ক হলো, প্রাইভেট ক্লাউড হলো, মানে আমাদের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। তাহলে সেটা অনেকটা প্রাইভেট হলো, কিন্তু আমরা বলছি যে না, আমরা একটা কমিউনিটি, এই কমিউনিটির নামে এটা হচ্ছে বলে এটা একটা কমিউনিটি ক্লাউড বলছি। আবার এমন হতে পারে যে আমরা এখানে কাজ করছি, কিন্তু অন্যান্য লোকজনও আমরা এখানে অ্যাক্সেস দিব, তারাও বাইরের বিশ্বের বহির্বিশ্বে যারা আছে বা আমাদের বাইরে যারা আছে তাদেরকেও আমাদের নেটওয়ার্কটাকে আমরা শেয়ার করে দিব। তখন কি হলো? আলটিমেটলি হাইব্রিড হয়ে গেল না? তার মানে কমিউনিটি ক্লাউড কিন্তু হাইব্রিড নেটওয়ার্কের এক্সাম্পলও হয়। তার মানে এই দুই জায়গায় বাই নেচার যদি বলি তাহলে 3টা প্রাইভেট, হয় পাবলিক, পাবলিক মানে সবার জন্য উন্মুক্ত, প্রাইভেট মানে হচ্ছে যে এক বা এক গ্রুপ অফ পিপলের মধ্যে এটা কনফাইন্ড, আর হাইব্রিড মানে হচ্ছে যে এটা পাবলিকও অ্যাক্সেস করবে, অ্যাট দ্য সেম টাইম কি হবে? এটা প্রাইভেট ক্লাউডের মতোও কাজ করবে, দুটো মিলেই একসাথে, অর্থাৎ কম্বিনেশন মিলেই হবে। আর কমিউনিটি ক্লাউড হচ্ছে বিশেষ কোনো কমিউনিটি সম্প্রদায় বা তাদের জন্য, যদি আমরা কোনো সোসাইটির জন্য বা গ্রুপের জন্য যদি আমরা কোনো ক্লাউড ডেভেলপ করি সেটাকে আমরা কমিউনিটি ক্লাউড বলি। এর প্রত্যেকটারই নির্দিষ্ট কিছু ফিচার আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমরা সেই জিনিসগুলো ওয়ার্ড ডকুমেন্টে পেয়ে যাব, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? আমার এর পরে পরে বোধহয় আছে, দেখো এই যে এটাকে বলছি আমরা পাবলিক ক্লাউড। পাবলিক ক্লাউড মানে হচ্ছে এই দেখো এখানে ইউজার, এখানে হচ্ছে আমাদের পাবলিক ক্লাউড, এখানে সব ধরনের সার্ভিসগুলো ডিজাইন করা আছে এবং মাঝখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর বসা আছে। আমরা এখান থেকে ইউজার এ বি সি ডি যে যখন যেটা দরকার আমরা সেখানে ঢুকছি এবং সার্ভিসটা নিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের লগ ইন কানেক্টিভিটি চ্যানেল, আমরা এখানে কানেক্ট করছি আর আমাদের সার্ভিসটাকে আমরা এনজয় করছি। বাট আমাদের সার্ভিসটার অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন বসা আছে, ঠিক আছে? এখানে আবার মনে করো না যে ক্লাউডের মধ্যে আবার আকাশের মধ্যে আবার কেউ আবার কোনো একটা মানুষ বসে থাকে নাকি। আসলে নেটওয়ার্কটা যেখান থেকে সেট আপ করা হয়েছে সেখানে একজন অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেখানে কাজ করে, সেই অর্থে আমরা এখানে বলেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ক্লাউড, পাবলিক ক্লাউডের এক্সাম্পল। সুবিধা অসুবিধা যা আছে তোমরা পড়ে নিবা। এরপরে বলছি প্রাইভেট। প্রাইভেট মানে হচ্ছে যে আমরা বলছি যে XYZ অর্গানাইজেশন, এখানে সমস্ত সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলোকে আমরা নেটওয়ার্কে কি করছি? নেটওয়ার্কে অ্যাসেম্বল করে দিয়েছি। যে ইউজার আমার গ্রুপের যে নেটওয়ার্ক, অর্থাৎ এই অর্গানাইজেশনের 3টা উইং আমরা এখানে বলছি, এই 3টা উইং তার সমস্ত ধরনের সেবা বা সমস্ত ধরনের ডেটা বা রিসোর্সেস এই বিভিন্ন অ্যাপ্লিকেশনের ভেতরে সে করে রাখবে, যার যখন যেটা দরকার হবে তারা আবার এখান থেকেই আবার নিবে। তার মানে তারা যে কাজ করবে এটা কন্ট্রিবিউট করবে এখানে, আবার যখন তাদের প্রয়োজন হবে তারা এখান থেকে নিয়ে আবার কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে কাজ করছি দিয়ে উপরে দিচ্ছি, আবার কেন এখান থেকে নিয়ে কাজ করব? এই প্রশ্নটা আসে না? আমার প্রশ্নটা বুঝতে পারছো? আমরা বলছি একটা অর্গানাইজেশন XYZ, একটা অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন তারা একটা ক্লাউড ডেভেলপ করছে, করে তাদের সমস্ত রিসোর্স গুলো এই ক্লাউডে রাখছে। তার মানে তারা তো নিজেরাই এটা তৈরি করছে, তাহলে সেটা ক্লাউডে রাখার দরকারটা কি? সব তো তাদের নিজের কাছেই আছে। অ্যাক্সেস পাওয়ার জন্য অন্য জায়গা থেকে। এক্স্যাক্টলি, আমি এখানে বলছি 3টা অফিস 3টা লোকেশনে আছে, তাহলে 3টা লোকেশন থেকেই কন্ট্রিবিউট করা হচ্ছে, রাখছে কোথায়? একটা ক্লাউডের মধ্যে। কিন্তু এই এ যদি বি এর রিসোর্স ইউজ করতে চায় তাহলে কিন্তু এই ক্লাউডে গেলে তার জন্য সুবিধা হচ্ছে, কারণ বি এর রিসোর্স এখানে আছে, সি এর রিসোর্স এখানে আছে, এর রিসোর্স এখানে আছে। তার মানে সি যদি এর রিসোর্স ইউজ করতে চায় তাহলে যদি আমাদের আগের হিসাবে কি করতে হবে? তাকে রিকোয়েস্ট করতে হবে
ঠিক আছে, ওই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মতো তাকে রিকোয়েস্ট করে তার রিসোর্সকে শেয়ার করতে হবে। তা না করে কি করবে, যার যত রিসোর্স আছে সব এখানে দিচ্ছে, এখান থেকে সবাই শেয়ার করছে, তার মানে কাউকে রিকোয়েস্ট করতে হচ্ছে না। বুঝতে পারছো, এটাই হচ্ছে সুবিধা। তার মানে প্রাইভেট ক্লাউড সবসময় একটা অর্গানাইজেশনের বা একটা ফোরামের বা একটা কমিউনিটির তাদের মধ্যেই সেবাটা সীমাবদ্ধ থাকছে, কিন্তু রিসোর্স গুলো অ্যাভেলেবল থাকছে একটা আলাদা জায়গায় ক্লাউডের মধ্যে। এটাই হচ্ছে কথা। আর হাইব্রিডটা বুঝতেই পারছো, হাইব্রিড মানে পাবলিক প্রাইভেট দুটো মিলেই, কিছু আছে প্রাইভেট, কিছু আছে তোমার পাবলিক, সব মিলিয়ে হচ্ছে হাইব্রিড। আর কমিউনিটি হচ্ছে, তো বুঝতেই পারছো যে কমিউনিটি আমরা এখানে লিখি নাই, নাকি লিখছি? না, কমিউনিটি লিখি নাই, কারণ ওই যে কমিউনিটি ওইটার মধ্যেই পড়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা আসছি হচ্ছে সার্ভিসের মধ্যে। এই যে আমরা এখানে আসছি সার্ভিস, ক্লাউড সার্ভিস মডেল, টাইপস অফ ক্লাউডের পরে আমরা এখানে সার্ভিস মডেলটা নিয়ে একটু কথাবার্তা বলি। এটা বলেই হয়তো বা আর বেশি দূর যাব না, গিয়ে আমরা শেষ করব আর কি। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আয়াস, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, জিনিসগুলো কি আসো আমরা একটু দেখে নেই, সম্পর্কে একটু কথাবার্তা বলি। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস ইজ নোন অ্যাজ হার্ডওয়্যার অ্যাজ সার্ভিস। আমরা অনেক সময় এটাকে হ্যাজ বলে থাকি, হার্ডওয়্যার অ্যাজ সার্ভিস। তার মানে এখানে কি বলা হচ্ছে কি, আমরা বলছি ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস প্রোভাইড অ্যাক্সেস টু ফান্ডামেন্টাল রিসোর্সেস সাচ অ্যাজ ফিজিক্যাল মেশিন, ভার্চুয়াল মেশিন, ভার্চুয়াল স্টোরেজ এক্সেট্রা। কথাটা বোঝা গেল? তার মানে হচ্ছে যে আমরা বলছি যে ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা বুঝি যে আমাদের নেটওয়ার্কে একটা হাই ডেফিনিশন কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা আছে, যেখানে অনেক টার্মিনাল আছে, অনেকগুলো সার্ভার আছে, অনেক স্টোরেজ আছে, অনেক প্রসেসর আছে, অনেক বেশি র্যাম আছে, সেকেন্ডারি স্টোরেজও আছে। দেখো এখানে আমরা সবগুলো বলছি, এই যে এতগুলো স্টোরেজ আছে, এটা সবসময় বলি আমরা কি, এটাকে বলি আমরা প্রসেসরের সাইন না, এটা তোমরা জানো, এটা প্রসেসরের সিম্বল। তার মানে এখানে প্রসেসিং আছে, এখানে মাল্টিপল স্টোরেজ আছে। ভার্চুয়াল মেশিন একটা শব্দ, ভার্চুয়াল মেশিন কি জিনিস এটা দেখাতে পারলে সবচেয়ে ভালো হতো। তোমরা যদি কখনো রেজিস্টার বিল্ডিং এ যাও, আমাদের রেজিস্টার বিল্ডিং এ দেখবা যে প্রত্যেকটা ডেস্কেই কিন্তু এখন কম্পিউটার আছে। তোমরা সাধারণত অ্যাডমিশনের সময় গিয়েছো না? দেখবে ওই রেজিস্টার অফিসে ওই যে কাজ করে, দেখবা যে ওর মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, কিন্তু কম্পিউটার নাই। খেয়াল করছো কোনো সময়? না গেলে কোনো এক সময় যে দেখো, যে বলতে বলে আপনার সিপিইউটা কই, আপনার কম্পিউটার সিস্টেম ইউনিটটা কোথায়, তুমি দেখবা যে দেখবা না, দেখবা যে ওই মনিটরের পেছনে ছোট্ট একটা বক্স মতো আছে, ওখানে এন রাউটার বলি আমরা, ওই এন রাউটার নামে একটা জিনিস আছে। ও কি কাজ করে, ওই রুমের ভেতরে যদি 15টা কম্পিউটার থাকে, ওই 15টা কম্পিউটার মেনটেন করবার জন্য একটা কম্পিউটার ওখানে আছে, আর ওই কম্পিউটারগুলোর সাথে সংযোগ ওইগুলো টার্মিনাল হিসেবে কাজ করে। ঠিক আছে, এন টার্মিনালস বলি আমরা। ওই টার্মিনাল দিয়ে সে কি করে, ওই প্রত্যেকটা টার্মিনাল একটা ইউজার হিসাবে কম্পিউটার নাই। তোমার কম্পিউটারে মাল্টিপল ইউজার রাখতে পারো না? উইন্ডোজে রাখতে পারো না কিনা? আমরা যখন কম্পিউটারে একা একা যখন পারো, তোমাদের কম্পিউটারে আমরা এখানে ওই এক একটা টার্মিনাল এক একটা ইউজার হিসাবে ডিফাইন করা আছে, এবং ওইটা একটা নেটওয়ার্ক কানেক্টিভিটি দিয়ে, অর্থাৎ ইথারনেট কার্ড দিয়ে, তোমার মনে করো যে এই যে আমাদের যে ক্যাট5 কেবল, এই ক্যাট5 কেবল দিয়ে ওই তোমার হচ্ছে রাউটারের সাথে তোমার ওই মেইন জিনিসের মানে তোমার মেইন কম্পিউটারের সাথে কানেক্ট করে দেওয়া আছে। তুমি যখনই কম্পিউটার এখান থেকে অন করছো, অন করবার সাথে সাথে, কম্পিউটার অন করা মানে হচ্ছে যে তুমি তোমার পাওয়ার অন করবার, মানে মনিটরের পাওয়ার অন করবার সাথে সাথে তুমি ওই কম্পিউটার মেইন কম্পিউটারের সাথে তোমার কানেক্টিভিটি অন হয়ে যায়। অর্থাৎ এন রাউটার যখনই তুমি চালু করো, তখন মেইন কম্পিউটারের সাথে সে তোমার কানেক্ট করে দেয়, তুমি তোমার ইউজারের নাম এবং পাসওয়ার্ড দিয়ে তুমি ঢুকে এবার তুমি তোমার কাজ করো। তার মানে কাজটা তুমি করছো কোথায়? কাজটা তুমি করছো কিন্তু ওই যেখানে মেইন কম্পিউটার রাখা আছে, সেই কম্পিউটারে একজন ইউজার হিসাবে কাজ করছো। তাহলে তোমার যে কম্পিউটার, সেই কম্পিউটারটা তুমি সামনে দেখতে পাচ্ছ যে তুমি কি কাজ করছো, তোমার কিবোর্ডে তুমি টাইপ করছো, মাউস দিয়ে তুমি সে ড্র্যাগিং করছো, সবই করছো।
তার মানে কি তোমার তুমি তো তোমার ওই মনিটরটা একটা ভার্চুয়াল মেশিন হিসাবে কাজ করে না? বুঝা গেল? জি স্যার। তাহলে জি স্যার। ওইটাকে বলি আমরা ভার্চুয়ালিটি। এই ভার্চুয়াল অটোমেশনে তুমি এখানে কাজ, অর্থাৎ এখানে ব্যাকএন্ডে যে প্রসেসিং এবং স্টোরেজ আছে সেইটাকে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে, বা ভার্চুয়াল মেশিন আর কিছুই না, এটা একটা কম্পিউটার, এটা একটা সফটওয়্যার টেকনিক, নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন টেকনিক। এই ডিস্ট্রিবিউশন টেকনিকে একটা কম্পিউটারের ব্যাকএন্ডের রিসোর্স গুলোকে অনেক ইউজারের মাঝে বন্টন করা হয়, সেগুলোকে বলি আমরা ভার্চুয়াল মেশিন। আবার তাকে আমরা ভার্চুয়াল স্টোরেজও বলি। যেমন তোমাকে যে স্টোরেজটা দেওয়া হয়েছে 15 জিবির যে স্টোরেজ দেওয়া হয়েছে তোমার গুগল থেকে, আসলে সেটা কিন্তু একটা ভার্চুয়াল স্টোরেজ। তুমি কোনো একটা জায়গায়, তোমাকে এরকম না যে না তোমার নাম দিয়ে সেখানে ব্লক করে রাখা হয়েছে যে এই 15 জিবির ভেতরে আমি ব্যবহার করি বা না করি তুমি ঢুকবা না, আসলে কিন্তু তা না। সে তোমার জন্য একটা স্পেস সে বরাদ্দ রাখছে, যখনই তুমি কিছু রাখতে চাও ওই ভার্চুয়াল স্টোরেজে সেখানে সে রেখে দেয়, আবার তুমি যখন চাও আবার ওখান থেকে এনে তোমাকে দেয়, তুমি মনে করো যে না এটা তোমার জিনিস তোমার কাছেই আছে পুরাটা। তাহলে এগুলাকে বলছি আমরা ভার্চুয়াল মেশিন। আর এই জিনিসগুলো আমাদের সব জিনিসগুলো প্রোটেকশন দেয় হচ্ছে, এগুলোর কাজ হচ্ছে এখানে কিছু মেকানিজম কাজ করে। খেয়াল করো, এখানে দুইজন মাত্র ব্যক্তি আছে, এর ভেতরে আমি যদি হই তাহলে এটা হচ্ছে আমি এন্ড ইউজার, আমি এখান থেকে ঢুকবো, ঢোকার সময় আমাকে কিছু প্রোটেকশন বা কিছু কি করতে হবে, ফায়ারওয়াল বুঝো? ফায়ারওয়ালের নাম শুনছো নাকি কোনোদিন? জি স্যার। ফায়ারওয়াল হচ্ছে একটা সিকিউরিটি যেখান থেকে আমাদের নাম, পাসওয়ার্ড বা আমাদের সিকিউরিটি মেজারমেন্টস গুলোকে ইম্পোজ করা হয়, ফায়ারওয়াল বলি আমরা। অনেক সময় এখানে ইললিগাল কোনো বা ইল মোটিভ নিয়ে যদি আমি আমার নেটওয়ার্কের ভেতরে ঢুকে এখানে যদি কোনো সর্বনাশ করি, কিছু মুছে দেই, এই সবগুলো এই ফায়ারওয়াল প্রোটেকশন দেয়, ঠিক আছে? এখানে একটা মেকানিজম কাজ করে, বলছি আমরা লোড ব্যালেন্সার, অর্থাৎ এখানে যতজন ইউজার এখানে কাজ করবে তাদের মধ্যে এই হার্ডওয়্যার সিস্টেম গুলো ডিস্ট্রিবিউট করার জন্য এই লোড ব্যালেন্সার কাজ করে। অর্থাৎ এটা একটা মেশিন, যে মেশিনগুলো সমস্ত ইউজারের লগ ইন এবং রিসোর্স ডিস্ট্রিবিউশনের কাজে ব্যবহার করা হয়, নাম হচ্ছে লোড ব্যালেন্সার। বুঝতেই পারছো তো, নাম কিন্তু ওই হিসেবে। লোড ব্যালেন্সার মানে কি, এই মুহূর্তে আমার 100 জন ইউজার আছে, তাহলে 100 জন ইউজারকেই তো আমাকে সার্ভিস দিতে হবে, তাহলে এটা মেনটেন করবে হচ্ছে সে। তারপরে আমরা বলছি যে কম্পিউট পাওয়ার মানে হচ্ছে যে আমরা বলছি যে এখানে প্রসেসিং জব আছে, যদি কোনো কিছু প্রসেস করতে হয় তাহলে এখানে প্রসেস করবে কিসের মাধ্যমে, এই ভার্চুয়াল মেশিনের মাধ্যমে, অথবা ব্যাক এন্ডেড স্টোরেজের সাথে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা এখানে আমরা ডেটাগুলোকে স্টোর করতে পারবো। এবং এই সমস্ত প্রক্রিয়াগুলো এখান থেকে তদারকি করবে হচ্ছে এখানে একটা সফটওয়্যার ম্যানেজার আছে, যে সফটওয়্যার ম্যানেজারের এখানে কাজ করবে। এবং অ্যাট দ্য সেম টাইম তোমার সফটওয়্যার ওনার বা এই ভার্চুয়াল মেশিন গুলো তোমার কি করবেটা কি, এখান থেকে যদি কোনো আউটসাইডে কোনো সোর্স থাকে, অর্থাৎ আমি কিন্তু এখান থেকে ঢুকছি এটার ভেতরে, যেটা এর ভেতরে নাই কিন্তু লিংক আছে কোথায়, আউটসাইড কোনো সোনার বা আউটসাইড কোনো অর্গানাইজেশন বা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যদি তাদের সম্পর্ক থাকে, তাহলে সে এখান থেকে ওই জায়গা থেকে ডেটাগুলোকে আবার নিয়ে এসে আমাকে এখানে দিবে। বুঝতে পারলাম? তার মানে শুধু ইন্টারনাল সফটওয়্যার না, ইন্টারনাল স্ট্রাকচার না, এক্সটার্নাল স্ট্রাকচার বা এক্সটার্নাল রিসোর্স থেকেও আমাদের ডেটাগুলোকে সে এখানে কাজ করাতে পারবে। তার মানে হচ্ছে যে এখানে আমরা বলতে চাইছি আমাদের ক্লাউডের নিজস্ব নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, অ্যাট দ্য সেম টাইম আউটসাইড নেটওয়ার্ক রিসোর্সেস গুলোকে সমস্ত ইউজারের মাঝখানে বন্টন করার যে একটা সামগ্রিক যে আমাদের কি বলা যায় ওটাকে অবকাঠামো, সেই অবকাঠামোটাকেই বলছি আমরা ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। তার মানে তুমি যদি একজন ইউজার হিসাবে ক্লাউডে ঢুকো বা আয়াস সার্ভিস হিসাবে তুমি যদি নাও, তাহলে কম্পিউটারের সব ধরনের হার্ডওয়্যার ফ্যাসিলিটিস তুমি সেখান থেকে পাবে। কারা কারা এই সার্ভিস দেয় আমরা কিন্তু এর আগে বলে আসছি, ওইসব অর্গানাইজেশনে ঢুকে দেখো, তুমি সেখানে সব ধরনের সার্ভিসগুলো সেখানে অ্যাভেলেবল আছে। কেউ ফ্রি দেয়, কেউ বা কিছু এর বিনিময়ে কিছু কিছু টাকা নেয়। এবং হাজারো অর্গানাইজেশন আছে যারা তো তাদের সার্ভিসটাকে পপুলার করবার জন্য ফ্রি সার্ভিসটা দিচ্ছে, কিন্তু মানুষজন সেগুলো নেয় না। নেয় না মানে কি, কম নেয়, একেবারে নেয় না তা না, কম নেয়। এরকম বহু জায়গায় আছে যে জায়গায় তোমার ফ্রি তুমি কাজ করতে পারো। ওকে, আইএসের ক্যারেক্টারিস্টিক্স কি আছে, আমরা বলছি যে এই 4 ধরনের জিনিস আমরা এখানে পাচ্ছি। অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো তোমরা পড়ে নিবা। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসিডারেশন ইজ আয়ান অ্যাডাপশন। তুমি যদি এটাকে অ্যাডপ্ট করতে চাও তাহলে সেখানে কিছু কথাবার্তা আছে, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ।
তোমাকে এখানে এই কথাগুলো আমি ডিটেল লিখেছি, এখানে ইচ্ছা করে লিখেছি, এবং এটা একটু তোমরা একটু কষ্ট করে পড়বা। দেখো আমি একটু পড়ে দেই। আমরা বলছি আয়ার ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ক্যান নট রিপ্লেস ট্রেডিশনাল হোস্টিং মেথড। ট্রেডিশনাল যে হোস্টিং মেথড আছে সেটাকে কখনোই আয়াস কখনো এটাকে রিপ্লেস করতে পারে না। কারণটা হচ্ছে বাট ইট প্রোভাইড মোর দ্যান দ্যাট, ইচ রিসোর্স হুইচ আর ইউজড আর প্রিডিক্টেবল অ্যাজ পার দ্য ইউজেস। তার মানে যখন তুমি হোস্টিং এর নাম শুনছো নাকি? ক্লাউড হোস্টিং এ সম্পর্কে ধারণা আছে কারোর? ক্লাউড হোস্টিং বা তোমার ওয়েবসাইট হোস্টিং, ওয়েব হোস্টিং শোনো নাই? না স্যার, শুনিনি। আচ্ছা, শুনে থাকলে আমি তাহলে একটু বলে দেই। হোস্টিং হচ্ছে, মনে করো যে তুমি একটা ওয়েবসাইট তৈরি করবে তোমার অর্গানাইজেশনের জন্য। তখন ওয়েবসাইট তৈরি করতে গেলে তোমার তো একটা ওয়েব সার্ভার লাগবে। এখন একটা ওয়েব সার্ভারের কত দাম, বা তার কানেক্টিভিটি চ্যানেলটা তৈরি করতে গেলে এটা প্রচুর খরচার ব্যাপার আছে। তাহলে এই ধরনের খরচাকে মানে মিনিমাইজ করার জন্য পৃথিবীতে এই ওয়েব সার্ভিস বা এই হোস্টিং সার্ভিস নামের, আমরা বলি যে এদের নাম হচ্ছে আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। নাম শুনেছো আইএসপি? যার কাছ থেকে ইন্টারনেট কানেকশনটা নাও সে হচ্ছে আইএসপি। এবং ওরা কি করে, ওরা ওদের কম্পিউটারে সার্ভারে তোমার জন্য একটা জায়গা করে দেয়, বললো যে তোমাকে আমি 15 জিবি জায়গা দিলাম, এই 15 জিবির জন্য তুমি বছরে আমাকে এত টাকা দিবা। বলতে পারছি? এটা তোমার মনে করো যে 1000 টাকা থেকে শুরু, 5000 10,000 পর্যন্ত আছে, ডিপেন্ড করে যে তুমি কত জায়গা নিবা। ঠিক আছে? তুমি তোমার সমস্ত ডেটাগুলোকে সেখানে রাখতে পারবা এবং তোমার ডেটাগুলোকে তারা ওয়েবে সারা বিশ্বে পৌঁছে দিবে। তার মানে ডেটাগুলো ওদের সার্ভারে থাকবে, তুমি তোমার কম্পিউটারে বসেই এগুলোকে আবার নিয়ন্ত্রণ করতে পারবা। কি বলো? স্যার বলতেছি যে ওই যে অনেক ওয়াইফাই প্রোভাইডার আছে যারা হচ্ছে যে মানে আইপি প্রোভাইড করে, তো এটা ওরা কিভাবে প্রোভাইড করে, মানে কেমনে প্রসেসটা কি, কোত্থেকে পায় বা আমাদের দেয় কিভাবে? তারা হচ্ছে ব্যান্ডউইথ কিনে, ঠিক আছে? বিটিআরসি থেকে ব্যান্ডউইথ কিনে তারা, ঠিক আছে? এই ব্যান্ডউইথ কিনে তোমাদের মাঝখানে আবার বন্টন করে এগুলো। মনে করো যে সে ওখান থেকে মনে করো যে 50 MBPS ব্যান্ডউইথ সে বিটিআরসির কাছ থেকে কিনলো, কিনে তোমাদের আবার তোমাদের বাসায় বাসায় প্রত্যেকের কানেকশন দিলে কি হয়, ওই যে 50 MBPS যে কানেকশনটা, ওই কানেকশনটা সবার মাধ্যমে সে শেয়ার করে, তখন তুমি তাদের মাধ্যমে ওই নেটওয়ার্কে ঢুকতে পারো। বলতে পারলাম? আমাদের বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন, তোমাদের বাসায় যে ব্রডব্যান্ড কানেকশন গুলো আছে, এই যার কাছ থেকে নিয়েছো সে ওই তোমার ব্যান্ডউইথটা অন্য কোম্পানির কাছ থেকে কিনে, সাধারণত এই কোম্পানির সোল অথরিটি হচ্ছে বিটিআরসি, ঠিক আছে? বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলারিটি কমিশন। হ্যাঁ, এই বিটিআরসির কাছ থেকে ব্যান্ডউইথ তারা কিনে নিয়েছে, নিয়ে তোমাদের কাছ থেকে আবার বেচছে। বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। স্যার এটা কি মনে হচ্ছে আমাদের কাছে যেই মূল্যে প্রোভাইড করতেছে তার চেয়ে কি কম মূল্যে বিটিআরসি থেকে কিনতেছে? হ্যাঁ, তা তো বটেই। স্যার তোমার এটার কস্টিং আছে, এটার কস্ট আছে, তারপরে তোমার বাসা পর্যন্ত যে কেবল টানে এই কেবলের কস্ট আছে। যদিও এইটা আবার তোমার কাছ থেকে নেয়, যে ইনিশিয়াল কানেকশন সেটআপের জন্য এত টাকা, ওই কেবলের দামটা সাধারণত তারা নেয়। আর তারা মাসে মাসে তোমার কাছ থেকে একটা চাঁদা নেয়, একটা সাবস্ক্রিপশন নেয়। দেখবা যে এটা 300 টাকা থেকে শুরু 1000 টাকা পর্যন্ত আছে। খেয়াল করবা, তোমরা কত দাও কে কত দাও আমি জানি না, তবে এরকম রেঞ্জের মধ্যেই থাকে, এরকম রেঞ্জের মধ্যেই থাকে। এখন তাদের লাভটা কি হয়? তাদের লাভটা হচ্ছে ওখান থেকে তারা কম দামে কিনে তোমাদের কাছ থেকে অবভিয়াসলি একটা বেশি না কিনে তার তো বিজনেস টিকবে না, তাই না? তার মানে এই বিজনেসের ভেতরে সে ঢুকে, তারপরে তোমাদের কাছে কি করে, তোমাদের এই জিনিসগুলো সবার মাঝখানে শেয়ার করে কিভাবে? মনে করো যে তুমি তো আর সারাদিন নেটওয়ার্কে থাকবা না, তুমি কিনলে কিন্তু তুমি 24 ঘন্টা নেটওয়ার্কে কাজ করতে পারে কোনো মানুষ? পারে? কিন্তু তোমার কাছ থেকে তো সারা বছরের সারা মাসের কিন্তু 24 ঘন্টায় তুমি সার্ভিসটা নিবে, সেই হিসাবে ধরেই তোমার কাছ থেকে নিয়ে ওটাকে সে কি করলো, সবার মাঝখানে সে বিতরণ করলো। তুমি এখন নাই, তাহলে তোমার সার্ভিসটা, তোমার ওই ব্যান্ডউইথটা কিন্তু অন্য আরেকজন শেয়ার করছে। যদি শেয়ার ব্যান্ডউইথ এই জন্য স্যার অনেক সময় স্পিডটা কম পায় স্যার। এই জন্য যখন মনে করো অনেক সবাই লগ ইন করে ফেলে তখন স্পিডটা কমে যায়। আবার যখন ঘুমাই মানে কি, অনেক সময় দেখা যাচ্ছে যে মনে করো যে সন্ধ্যার সময়, তাহলে এখন সন্ধ্যার সময় মানুষ হয় নামাজ কালাম পড়ে, তা না হলে একটা দিনের শেষে ওখানে নাস্তা পানি খায়, এই সময় হয়তো দেখবা যে খুব ভালো স্পিড যায়। আবার দেখা যাচ্ছে যে অনেকে আছে নিশাচর, বলতে পারলাম, রাত জাগা পার্টি কিছু আছে, তারা দেখবা 12টার পরে অ্যাক্টিভ হয়, কিন্তু তাদের সংখ্যা কম, তখন দেখবা যে ভালো স্পিড।
আবার যদি ভোরের দিকে যারা সবাই ঘুম, তুমি যদি না ঘুমিয়ে থাকো, দেখবা যে টোটাল কানেক্টিভিটি তোমার, বড় বড় ডাউনলোড করে নিচ্ছ, বড় বড় মুভি নামাচ্ছ, উইদিন সেকেন্ডস এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা শেয়ার করে তারা করে। তাহলে ওই যে তারা যে সার্ভিসটা তোমাকে দিল, ওই সার্ভিসটার নাম হচ্ছে হোস্টিং সার্ভিস। ঠিক আছে, ওই হোস্ট সার্ভিসটা দিলে কি হবে, তুমি ব্যবহার করো বা না করো, খেয়াল করো একটু জিনিস। ওরা বলছে ওদের চাইতে এটা ভালো। কেন ভালো? যে হোস্টিং এ তো তোমার একটা চার্জ আছে, এই চার্জটা তোমাকে ব্যবহার করো বা না করো তোমাকে পে করতে হবে বছরে। কিন্তু ক্লাউডের বিষয়টা হচ্ছে তুমি যতটুকু ব্যবহার করবে ততটুকুই তোমাকে পে করতে হবে। এটা হচ্ছে সুবিধা। তুমি যদি বেশি ব্যবহার করো বেশি পে করবা, তুমি যদি ব্যবহার না করো তাহলে তোমাকে পে করতেই হবে না, কোনো মাসে দেখা যাচ্ছে এরকম। এই সুবিধাটা পাচ্ছ। এক। 2 নম্বর বলছি আমরা, IIS ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম মে নট এলিমিনেট দ্য নিড অফ ইন হাউস আইটি ডিপার্টমেন্ট। বলা হচ্ছে যে সবসময় আইটি ইনফ্রাস্ট্রাকচার তোমার ইন হাউস ডিপার্টমেন্টের কর্মকাণ্ডগুলোকে সাপোর্ট নাও দিতে পারে। এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জায়গাটায় আমরা সবসময় একটু রিস্কের মধ্যে থাকি। তোমার ইন্টারনাল, যেমন এখানে একটা ব্যাংকের ভেতরে কাজ হচ্ছে, সার্বক্ষণিকভাবে ব্যাংকের লোকজন, কিছুটা মানুষ টাকা জমা দিচ্ছে, কিছু মানুষ উইথড্র করে নিচ্ছে। এই যে ট্রানজেকশন গুলো হচ্ছে, এই ট্রানজেকশনের মাঝখানে কোনোভাবে যদি নেটওয়ার্কের কানেক্টিভিটি স্লিপ করে, তাহলে ব্যাংকের ভেতরে তোমাদেরকে চেক দিয়ে দাঁড়াই থাকতে হয় যেভাবে, সে বিষয়টা সেরকমই দাঁড়ালো না? বলতে পারছি? সেটা যদি ইনহাউস হয় তাহলে তো নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, এই ভাই কি হয়েছে দেখেন আপনার কম্পিউটারে কাজ করে না, সেটা তো তুমি তৎক্ষণাৎ ভাবে তুমি তার মেজারমেন্ট নিতে পারবে। কিন্তু এটা তো 7 সমুদ্র 13 নদীর পাড়ে ক্লাউড, তার সাথে তুমি কিভাবে যোগাযোগ করবে? এই জায়গাটা আমাদের জন্য রিস্কি। তার মানে কন্টিনিউয়াস ইনহাউস যে আইটি সাপোর্ট, সেই সাপোর্ট যদি তোমার দরকার হয় তাহলে আমরা সবসময় বলে থাকি যে তুমি এইটা নিও না। তাহলে কখন নিব? আমরা বলছি লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোরেজ এবং ইনস্ট্যান্ট প্রসেসিং এর জন্য যে তোমার যদি কোনো কিছু দরকার হয় তখন তুমি ক্লাউডের সাপোর্ট নাও। আমার কথাটা বুঝতে পারছো নাকি? এটা কিন্তু শুধু আজকের দিনের জন্য না, ভবিষ্যতে তোমরা চাকরি বাকরি করবে তখনও কিন্তু মনে করবে। আমি আরেকবার বলি, যদি তোমার কম্পিউটিং সাপোর্ট সব সময় তোমার অর্গানাইজেশনের জন্য প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আয়াস কখনোই তার বিকল্প হতে পারে না। তোমার নিজস্ব নেটওয়ার্ক থাকতে হবে তোমার কিন্তু যদি তুমি তোমার অফিসে, অর্গানাইজেশনে বা নেটওয়ার্কে কাজ করতে গিয়ে যদি তোমার হার্ডওয়্যার রিসোর্সের কখনো প্রয়োজন হয় সাময়িকভাবে, তখন তুমি তাদের সাপোর্ট নিতে পারো। ঠিক আছে, আমি সেই কথাটা এখানে বলি। তার মানে এই 2 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মানে কনসিডারেশন, আমরা ক্লাউডে যাব কি যাব না। 3 নম্বর যে জিনিসটা আমরা সবসময় বলি সেটা হচ্ছে যে পারফর্মস ভেন্ডর সাপোর্ট। এই যে আমরা এই ক্লাউডে যখন আমরা ঢুকি তখন কিন্তু একটা লোকাল ভেন্ডর থাকে, যেমন গুগলের কিন্তু বাংলাদেশের এজেন্ট আছে না? তোমার যদি গুগলের যদি সাবস্ক্রাইবার হও, তাহলে তুমি যদি সেখানে টাকা পয়সা দাও, তাহলে কিন্তু সেগুলোকে ডিল করবার জন্য বাংলাদেশে মানুষজন আছে। এখন তুমি থাকো হচ্ছে মনে করো যে চিটাগং বা খুলনা, তাহলে খুলনা থেকে তোমার তো ঢাকায় যোগাযোগ করতে হবে তার সাথে, করার পরে না সার্ভিসটাও ঠিকঠাক তারা করে দিবে, তাও সেটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার যদি কোনো কারণে ভেন্ডর ডুব দেয় মানে কি, যখন আসলে প্রবলেম হয় তখন দেখবা যে তখন কাউকে খুঁজে পাওয়া যায় না, তখন তারা একটু আলাদা, যখন সব ঠিকঠাক হয় তখন সামনে আসে। অনেকটা ওই যে আমাদের গাড়ির মতো, বুঝতে পারছো না? তুমি দেখবা যে গাবতলীতে যখন বা সায়দাবাদ টার্মিনালে তুমি যখন গেলে, যে গাড়িতে তোমার সিট, সেখানে দেখবা যে ওই সুপারভাইজারে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? কারণ ওই গাড়ি লেটে ছাড়বে, ঠিক যে সময় হবে তার আগে দেখবা যে সে হাজির হয়ে গেছে। তার মানে যখন তোমার প্রয়োজন হবে তখন যদি তুমি কাউকে না পাও তখন সেই সার্ভিস নিয়ে তোমার লাভটা কি? সেরকম একটা রিস্ক কিন্তু আমাদের এখানে থাকেই। এবং এইটার নাম হচ্ছে, আমরা আগামী ক্লাসে পড়বো, দেখবা এটার নাম হচ্ছে ডস বুঝি আমরা ছোটবেলায়, আমি জানি না তোমরা এই শব্দটা পড়ছো কিনা, কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধবদের ভেতরে ডস দেওয়া, স্যার আমরা তোমরাও করো? স্যার করলে ভালো। এই ডস মানে কি জানো? ডস দেওয়া কি জিনিস? মানে কাউকে কোনো কথা বলে বা দেয়ার কথা বলে দিলাম না, মুসলমানের এক কথা দিছিলাম রাখলাম না, ঠিক না? এটাকে কিন্তু আমরা রিয়েল অর্থে ডস মিন করি। আসলে ডসটা এটাকে ওই অর্থেই মিন করা হয়, ডস মানে ডিনায়াল অফ সার্ভিসেস।
ওইখান থেকেই কিন্তু আসে, এটা এমনি এমনি আসে নাই। আমরা মনে করি যে শব্দটা কোত্থেকে আসছে, আসলে ডিনায়াল অফ সার্ভিসেস, কোনো সার্ভিস দিতে অস্বীকার করা। আমি তোমাকে এটা দিতে চাইছিলাম, এখন দিতে পারছি না। এই ডসের কিন্তু একটা ভয় আছে ফ্রম দ্য ভেন্ডার্স অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য নেটওয়ার্কস ইন কেস অফ আইএস। এটা হচ্ছে সতর্কতা, এছাড়া আর বাদ বাকি সব জিনিস ঠিক আছে। ওকে, সাম আইএস প্রোভাইডার, কারা কারা আইএস সার্ভিস দেয় আমরা এখানে একটা লিস্ট দিয়েছি। দেখো এখানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, যেটাকে আমরা বলি যে AWS, ঠিক আছে, নেট ম্যাজিক, তারপরে এই যে র্যাক স্পেস, রিলায়েন্স কমিউনিকেশন, তারপরে এই যে স্পিফি টেলিকমিউনিকেশন, টাটা কমিউনিকেশন, এটা কিন্তু ইন্ডিয়ান, বুঝতেই পারছো, টাটা কোম্পানির। এরা সবাই আইএস প্রোভাইডার। তুমি যদি কোনো ধরনের এই ধরনের সেবা যদি নিতে চাও, নেটওয়ার্কের বা হার্ডওয়্যার সাপোর্ট যদি নিতে চাও, এদের সাথে যোগাযোগ করতে পারবা। এগুলোকে দেখবা যে প্রত্যেকের ওয়েবসাইট আছে, কি কি সেবা তুমি সেখানে পাবা, তাহলে সেখানে গেলে তোমার এই সম্পর্কে ধারণা আরো বেশি পরিষ্কার হবে। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম অফ সার্ভিসের বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে একটা সফটওয়্যার ডিজাইন বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের ইন্টারনাল যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো ক্লাউডে ডেভেলপ করা থাকে। একজন ইউজার যখন সেটাকে উপরে কাজ করে বা কোড করে বা কোডিং সে ডেভেলপ করে, তখন সেই জায়গায় তার অ্যাপ্লিকেশনটা রান করবার মতন একটা অনুকূল পরিবেশ থাকে এবং সে সেটাকে রান করতে পারে। আমরা একটু আগেই বলছিলাম যে tutorials.com এ যে আমরা বলছিলাম যে পিএইচপির কোড লিখে রান করো, তোমাকে রান করে দিবে, তোমার আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ঠিক আছে, এরকম কিছু বিষয় সেখানে থাকে। আমরা এটাই বলছি যে এটাকে বলছি আমরা প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিসেস। এই যে গুগল অ্যাপস ইঞ্জিন, ফোর্স.com, এই যে আজুর, এইগুলো সবই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমার পাস ইঞ্জিন, তারা এই জিনিসগুলোকে ব্যবহার করে তোমাকে রান টাইম এনভায়রনমেন্টাল সাপোর্টটা তোমাকে দিবে। ঠিক আছে, এরও সুবিধা অসুবিধা যা আছে। পাস সার্ভিস যারা যারা দিচ্ছে, এই যে আমরা তাদের অর্গানাইজেশনের নামগুলো এখানে বলেছি, তোমরা পড়বা। তারপরে আমরা বলছি যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসেস, সাস। আমরা বলছি অন ডিমান্ড সফটওয়্যার। পৃথিবীতে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করে রেখেছে। এমন কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পৃথিবীতে নাই তোমার মনে করো যেটা তোমার মাথার ভিতরে আসতে পারে যে এরকম একটা জিনিস থাকলে ভালো হতো। তুমি ইন্টারনেটে সার্চ দাও, দেখবে যে এরকম একটা অ্যাপস অবশ্যই আছে। তার মানে সফটওয়্যার এজ এ সার্ভিসেস মানে হচ্ছে অ্যাপস স্টোরেজ। তুমি যদি যে কোনো ধরনের সফটওয়্যার যদি চাও, সেই সফটওয়্যার ফ্রি হোক বা সেটা মনে করো কমার্শিয়াল হোক, যেটা হোক না কেন, সেটা তুমি পাবে এই সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের মধ্যে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার ওই যে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস দুটোই কিন্তু সফটওয়্যারের কাজ হচ্ছে। একটা হচ্ছে তোমার ডেভেলপ করতে সাহায্য করছে, আর একটা হচ্ছে এটা রেডিমেড সফটওয়্যার। সফটওয়্যারটা অলরেডি তৈরি করা আছে, তুমি জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে কাজ করতে পারবে। এরকম সফটওয়্যারের সাপোর্ট দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন উইং থাকে। এখানে এটার মানে হচ্ছে ক্লাউডে সাস প্রোভাইডার, এখানে তারা কানেক্ট থাকে এবং এদের সাথে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অর্গানাইজেশন এবং পিপলদের সাথে তাদের যোগাযোগ থাকে, যারা এই সফটওয়্যার তৈরি করবে। এই সফটওয়্যারগুলোর লিঙ্ক তারা এই ক্লাউডে দিয়ে রাখে। এই ক্লাউড তুমি যখন এখানে সার্চ করছো, তখন সেই সফটওয়্যারগুলো আইডেন্টিফাই করছে, করার পর তুমি যদি চাও, এখান থেকে তুমি যদি চাও, তাহলে সে ওই অর্গানাইজেশন থেকে ওই সফটওয়্যারটা নিয়ে তোমাকে সে প্রোভাইড করে। এটাই হচ্ছে সাস প্রোভাইডারের কাজ, বলতে পারছি? তার মানে যে কোনো সফটওয়্যারই তুমি চাও না কেন, তুমি মনে করো যে মাইক্রোসফট ওয়ার্ড আর ভালো লাগে না, অন্য কোনো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তুমি ইউজ করো, তুমি সার্চ দাও, দেখো এরকম হাজারো সফটওয়্যার আছে। তুমি একটা পিডিএফ তৈরি করবে, পিডিএফ ডকুমেন্ট তৈরি করবে, ওই ভালো লাগে না, কি বলে যে আমার অ্যাক্রোব্যাট রিডার আর ভালো লাগে না, অন্য কোনো সফটওয়্যার দিয়ে তুমি পিডিএফ করবে। সার্চ দাও পিডিএফ নাম দিয়ে, যে পিডিএফ ক্রিয়েটর, হাজারো সফটওয়্যারের লিস্ট তোমরা পেয়ে যাবে, যেটা তোমরা সচরাচর পাও তোমাদের মোবাইলের ভেতরে। কোথায় জানি ওটা, কি জানি ওটার নাম, প্লে স্টোর। প্লে স্টোর, হ্যাঁ এক্স্যাক্টলি। ওই প্লে স্টোরের ভেতরে যে জিনিসগুলো থাকে, কি থাকে, তোমার এমন কোনো অ্যাপ্লিকেশন নাই যে সেই জিনিসগুলো, সেই সফটওয়্যার সেখানে নাই। তুমি এটা করো, ইনস্টল করো, করে তুমি কাজ করো। কোনো কোনো সময় এটা ফ্রি, কোনো কোনো সময় এটা কিছু পয়সা করে নেয় তোমাদের কাছ থেকে। আমরা বলছি দুই ধরনেরই হতে পারে। তার মানে হচ্ছে যে প্লে স্টোরের যে সফটওয়্যার গুলো থাকে, এটা কিন্তু তাদের নিজস্ব সফটওয়্যার না, তাদের নিজস্ব সফটওয়্যার, এটা কিন্তু বিভিন্ন কোম্পানির সফটওয়্যার, তাদের সাথে লিঙ্ক করা থাকে। তুমি যখন সার্চ করছো, তাদের সাথে তোমাকে একটা লিঙ্ক করায় দেয়, দিয়ে ওখান থেকে ডাউনলোড করে তুমি তোমার মেশিনে কাজ করো। এই সার্ভিসটাকে বলছি আমরা সাস।
সো এর কিছু ফিচার্স আছে, সুযোগ সুবিধা আছে। আমরা এই যে ডকুমেন্ট গুলো এখানে বলছি, সার্চ সার্ভিস গুলো কি কি হতে পারে, বিজনেস সার্ভিস হতে পারে, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস হতে পারে, সোশ্যাল হতে পারে, মেল সার্ভিস হতে পারে। আসলে এগুলার মধ্যে কনফাইন না থেকে আমরা বলতে পারি যে মানুষ যে ধরনের সফটওয়্যার চায় তার সব ধরনের সাপোর্টই সে দেয়, এক কথা। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, তোমরা বুঝতেই পারছো, আমি এগুলো কোনো সময় তোমাদের বলি না, তোমরা নিজেরা পড়ে নিবা। সাস প্রোভাইডার্স কারা কারা? এই যে এত অনেক ধরনের সাস প্রোভাইডার আছে, এরা সবাই সফটওয়্যার সার্ভিস তোমাকে দিবে। গুগল অ্যাপস এর ভিতরে তো থাউজেন্ডস অফ সফটওয়্যার আছে না, দেখছো এটা? জি স্যার। হ্যাঁ, ওই যে তোমার ডান দিকে তুমি যেখানে লগ ইন করছো, তোমার ছবির পাশে দেখবে যে কয়টা ডট আছে, 9টা ডট আছে। এই ডটটা ক্লিক করবা, দেখবা নিচে যত সফটওয়্যার সবাই তারা ওই গুগল তোমাদেরকে দিচ্ছে, ঠিক আছে? এরকম মাইক্রোসফটের ভিতরে, মাইক্রোসফট ইদানিং কালে দেওয়া ধরছে, আগে এটা কমার্শিয়াল ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক জিনিস সে ফ্রি দেয়। ব্যবসা টিকতে হবে তো, নাহলে গুগল সব ব্যবসা করে ফেলছে, বুঝছো? এই কারণে ওরা আবার এখন দিচ্ছে এরকম কিছু কিছু জিনিস। এই হচ্ছে আমাদের বিষয়। আর এখানে আমরা কিছু সিকিউরিটি রিস্ক অফ ক্লাউড কম্পিউটিং, আমাদের এখানে কিছু, এই যে এখানে আবার ডসের নাম উল্লেখ করছি, দেখো এই যে ডস অ্যাটাক, ডিনায়াল অফ সার্ভিস আছে। এই বিষয়গুলো আমাদের একটু ঠিক করতে হবে। ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে কিছু মাত্রায়, ঠিক আছে? হ্যাকিং হতে পারে, ডেটা ব্রিচ করা হতে পারে। ডেটা ব্রিচ মানে হচ্ছে যে ডেটা কপি হয়ে যেতে পারে, ডেটার প্রাইভেসি নষ্ট হতে পারে, নেটওয়ার্কে যখন ট্রাভেল করবে ডেটার প্রাইভেসি নষ্ট হতে পারে। ভেন্ডর লক ইন হতে পারে। ভেন্ডর লক ইন মানে হচ্ছে যে যার কাছ থেকে তুমি সার্ভিসটা নিচ্ছ, এখন সে কোনো কারণে তাকে তুমি রিচ করতে পারছো না, তাকে তুমি খুঁজে পাচ্ছ না, বা তাকে সেখানে অ্যাক্সেস পাচ্ছ না, এটাকে বলছি আমরা ভেন্ডর লক ইন। ইনক্রিজ কমপ্লেক্সিটি স্ট্রেইনস ইন আইটি স্টাফ। আমরা যতই দিন যাচ্ছে তখন ক্লাউড গুলো তত বেশি জটিল হচ্ছে, এবং সেক্ষেত্রে যারা আইটি স্টাফ যারা আছে তাদের কাছে এইটা ক্লামজি মনে হতে পারে, অনেক সময় অনেক বেশি স্ট্রেস তাদের হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের যদি স্ট্রেস হয় তাহলে তোমাকে সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে কিছু সমস্যা হলেও হতে পারে। তারপরে আমরা বলছি যে স্পেক্টার অ্যান্ড মাল্টডাউন। এই স্পেক্টার এবং মেল্টডাউন হচ্ছে যে আমরা বলছি যে এইটা কোনো কোনো সময় এটা অনিয়ন্ত্রিত আচরণ করা। অনিয়ন্ত্রিত আচরণ বলতে আমরা যে জিনিসটা বুঝি যে যেটা যেমন হওয়ার কথা ছিল সেটা না হয়ে স্লাইডলি অন্যভাবে হচ্ছে। যেমন ধরো একটা ডকুমেন্ট ডাউনলোড করতে হবে, তুমি জানো ডকুমেন্ট ডাউনলোড করতে গেলে কি করতে হয়। ডকুমেন্ট ডাউনলোড করতে গেলে একটা অর্গানাইজেশনে তোমার এক্সপেরিয়েন্স আছে যে সেখানে তুমি যাবা, ফাইলে ক্লিক করবা, বলবে যে ডাউনলোডটা কোথায় হবে, তার ডিরেক্টরি ফোল্ডার ঠিক করে দিলে সেখানে ডাউনলোড হয়। 2-1 দিন পরে গিয়ে দেখো যে সেই জায়গায় গিয়ে ওই ডাউনলোডটার ওই রকম হচ্ছে না। কি বলে, সে এখান থেকে আরেকটা অর্গানাইজেশন আরেকটা পেজে নিয়ে যায়, পেজে নিয়ে যেয়ে বলে তুমি এখানে 5 মিনিট ওয়েট করো, আর এর মাঝখানে সে কিছু অ্যাড ছাড়তে থাকে। তারপরে বলে 30 সেকেন্ড বা 1 মিনিট যখন হয়ে যায় তখন বলে নাও ইউ ক্যান ডাউনলোড। তার মানে ওই 1 মিনিট তোমাকে বসিয়ে রাখে একটা বিজ্ঞাপনের জন্য, মানে তার বিজনেস করার জন্য, বুঝতে পারছো? এরকম হয় না অনেক সময় তোমাদের? জি স্যার। অনেক সময় নেটওয়ার্কের ক্ষেত্রে অনেক সময় এরকম হয়। তার মানে প্রথম যখন ছিল তখন কিন্তু অ্যাড ছিল না, যার কারণে সে তোমাকে সরাসরি ডাউনলোড দিয়েছে, এখন সে আবার একটু ঘুরিয়ে দিল। এই যে মানুষকে ঘোরানোর যে একটা বিষয়, এটাগুলোকে বলছি আমরা স্পেক্টার অ্যান্ড মাল্টডাউন, ঠিক আছে? এরপরে ডিনাইল অফ সার্ভিস, আগেই বলে দিছি যে দিতে চাইছিলাম দিলাম না, এখন দিতে পারবো না, সরি। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। 11টার দিকে আমার বাস আছে, গ্রামে যাব, তো 11টায় যাও, লগ আউট করো। স্যার তো আমি আমার আর একটু পরে একটু এখনই ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো, আর নাই কিন্তু, আমি এখনই ছেড়ে দেবো, আর 1 মিনিট 1-2 মিনিট লাগবে, ঠিক আছে স্যার। 1-2 মিনিট থাকো। এরপরে আমরা বলছি যে অ্যাকাউন্ট হাইজ্যাকিং, এই কাজটা অনেক সময় হয়, যারা মনে করো ব্ল্যাক ম্যাজিকের মতো ভিতরে ভিতরে কিছু কিছু জিনিস কাজ করে হ্যাকাররা, এরা অনেক সময় তোমাদের অ্যাকাউন্ট হ্যাক করে, তাই না? তোমাদের ফেসবুক হ্যাকিং হয়, কারোর ওয়েবসাইট হ্যাকিং হয়, এ ধরনের হ্যাকিং হওয়ার চান্স থাকে, যেহেতু এটা ক্লাউডে কাজ করে এবং ক্লাউডে বিভিন্ন ধরনের মানে মানুষজন তারা ট্রাভেল করতে পারে। বিশেষ করে যারা প্রোগ্রামার লেভেলের মানুষ, তারা এইসব জিনিসের প্রতি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে মানুষকে কি বলা যায়, বিরক্ত করবার জন্য তারা অনেক সময় এইসব কাজগুলো করে থাকে। তোমরা বলতে পারো সর্বোচ্চ সিকিউরিটি লেভেলেও কিন্তু হ্যাকিং হতে পারে। তাহলে সেই বিষয়গুলো তোমাদের একটু নজর দিতে হবে। তাই এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে ক্লাউড কম্পিউটিং এর শেষ, ঠিক আছে? তোমাদের কারো যদি কোনো প্রশ্ন না থাকে আমরা এই পর্যন্তই রাখছি। এরপরে আছে ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন আমরা পড়বো না, ঠিক আছে? এগুলো আমরা পড়বো না, শুধু ক্লাউড পর্যন্তই পড়বো।
ওকে, তাহলে এই পর্যন্ত। আমি একটু কয়েক সেকেন্ডের জন্য একটু আসছি, একটু তোমরা থাকো। আর তোমরা যারা চলে যেতে চাইছিলে, তোমরা যদি যেতে চাইলে যাও, দাঁড়াও, তার আগে একটু আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, একটু 1 মিনিট, কয়েক সেকেন্ড। ওকে, ঠিক আছে। এখন তোমরা যাদের জরুরি আছে যেতে পারো, অথবা একটু থাকো, আমি একটু এই কয়েক সেকেন্ড পরে আসছি। ওকে, বলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে বলো। স্যার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে স্যার? এখান থেকে যে ধরনের কোশ্চেন, এগুলো আমরা ওই লাস্ট ক্লাস যেদিন হবে সেদিন আমরা একটু আলাপ করি, তোমরা একটু পড়ো। জি স্যার। ঠিক আছে, তোমরা ডকুমেন্টটা যেহেতু আজকের উপর একটু পড়তে থাকো, পড়লে তোমরা বুঝবে যে ওখান থেকে। তবে আমি যদি একেবারে ক্যাটাগরিক্যালি কিছু জিনিস বলে দিতে চাই তাহলে সেটা বলতে পারি। দেখো, আমরা এখান থেকে প্রথমে যে জিনিসটা আমরা বলছি যে ক্লাউড কাকে বলে বা ক্লাউড কম্পিউটিং কাকে বলে, তাই তো? ক্লাউড কম্পিউটিং কাকে বলে, ওখানে ওই যে হোয়াট ইজ ক্লাউড এর প্রশ্ন কিন্তু লেখাই আছে, ঠিক আছে? তারপরে যদি আমরা বলি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো কি, এই দেখো এগুলা কিন্তু বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপরে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা একটা প্রশ্ন হতে পারে যে ক্লাউড কম্পিউটিং আর্কিটেকচার এর প্রশ্ন কিন্তু তোমাকে বলেই দিয়েছি আগে, না? জি স্যার। explain the architecture অফ ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, তখন তোমাকে এই ডায়াগ্রামটা এঁকে তারপরে কম্পোনেন্ট গুলোর নাম বলতে হবে। আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে, সেটা হচ্ছে টাইপস অফ ক্লাউড। কত ধরনের ক্লাউড হতে পারে, তার মানে হচ্ছে যে পাবলিক প্রাইভেট কোনটার কি বৈশিষ্ট্য বা তার বৈশিষ্ট্য এবং তার সুবিধা অসুবিধা সবগুলো তুমি পেলে না? জি ঠিক স্যার। আছে তো নাকি? জি। লাস্ট কোশ্চেন এখান থেকে হতে পারে ক্লাউড কম্পিউটিং এর ডিফারেন্ট সার্ভিস গুলো কি কি। এই যে এই সার্ভিস হচ্ছে এই 3 ধরনের সার্ভিস ক্লাউড দেয়। তাহলে প্রত্যেক ধরনের সার্ভিসটা কি, জিনিসটা কি বা তার বৈশিষ্ট্য কি, তার প্রত্যেকটা সুবিধা অসুবিধা, এই তো আমাদের প্রশ্ন। তার মানে এর বাইরে আমরা কিন্তু কোনো প্রশ্ন করব না, ঠিক আছে? জি স্যার। আমরা ক্লাউডের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের আরো অনেক বহু জিনিস আছে, কিন্তু সেগুলো আমরা যেতে পারবো না, রিচ করতে পারবো না। এগুলোর মধ্যে আমরা নিজেরা কনফাইন্ড রাখি নিজেদেরকে। তোমরা এমনি বলো যে ওভারলোড হচ্ছে, আজকে আমার ক্লাসে ঢোকার আগেই আমার সতর্ক করছে সবাই, ঠিক আছে? পাওয়া গেল? আর কোনো প্রশ্ন আছে? বলো বলো, শম্পা আক্তার বলো। বলতে চাইছিলাম হুম, তুমি ওই কোশ্চেন মানে কোশ্চেন কিভাবে আসবে এটাই জিজ্ঞাসা করতে চাইছিলাম। তা এখন কি পেলে তো? ঠিক আছে ওকে, আর কারো কিছু জানা থাকলে বলো, না হলে আমরা আল্লাহ হাফেজ করবো। স্যার মিডের টপিক তো ওই তিনটাই থাকবে না যেটা দিয়েছিলেন? হ্যাঁ, কি কি জিনিস ছিল সবার সামনে আরেকবার বলে দাও। স্যার মিডিয়া প্রোটোকল আর হচ্ছে ওএসআই। মিডিয়া প্রোটোকল, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থাকবে না, টাইপস অফ নেটওয়ার্ক থাকবে না? না স্যার বলেননি তো, স্যার আর দিন না। স্যার আপনি তিনটা দিয়েছিলেন স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই 3টার মধ্যেই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। এখন তোমাদের আরেকটা জিনিস বলে দেই, তোমরা তো বিভিন্ন মানে যেহেতু ঢাকা শহরের ভেতরে তোমরা কেউ কেউ থাকবে, বাইরে যাবে, তো যেখানেই তোমরা যাও না কেন, যদিও কমিউনিকেশন এখন অনেক ভালো, তারপরেও সাবধানে চলাচল করো। আর আমাদের কিন্তু এখন করোনার ঝুঁকিটা কিন্তু বাড়ছে, তো যেখানে যে অবস্থায় তোমরা থাকো না কেন, আমরা কিন্তু যদিও আমাদের বুস্টার এটা ওইটা অনেক কিছু আছে, তারপরেও কিন্তু এগুলো কিন্তু দিয়ে খুব একটা বেশি কাজ হচ্ছে না, কারণ আমাদের টিকার মেয়াদও প্রায় শেষের দিকে চলে এসেছে, বুঝতে পারছো তো? তো সেই কারণে করোনার সংক্রমণ কিন্তু আছে। সবাই একটু সাবধানে চলাফেরা করো, আর ট্রাভেলিং এর সময় সাবধান। আমাদের রাস্তাঘাটে যে অবস্থা প্রত্যেকদিন খবরের কাগজে শুনি, এটাগুলো শুনলে আবার ভয় লাগে। সবাই তোমাদের সহি সালামতে থাকো,
সবাই আনন্দ উৎসব করে আবার ফিরে আসো আমাদের মাঝে, এটাই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।